চলো চালু হয়েছে অবশেষে। শুনলাম নাকি ওই দম নাকি সব থেকে এগিয়ে আছে, দম, বনলতা এক্সপ্রেস এগুলো এগিয়ে আছে, প্রিন্স, হ্যাঁ, রাক্ষস, খোকস এদেরকে সব ছাড়িয়ে গেছে। এটা কি সত্যি? আমিও তো না এরকমই আমি শুনলাম যে স্টার সিনেপ্লেক্স ওদের যে ইয়েটা চেনটা আছে ওখানে সব থেকে বেশি এগিয়ে হচ্ছে দম, তারপরে হচ্ছে বনলতা এক্সপ্রেস। সেখানে তো প্রিন্স আর আমি একটা ভিডিও দেখছিলাম, যারা সাকিব খানের ফ্যান্স তারা হল থেকে বেরিয়েছে কিস্তি করছে, তাহলে এত বাজে ছবি, এত বাজে ছবি এরকম। তুমি ভাবো, এই যে 2 বছর আগে আমাদের সাথে কন্ট্রোভার্সি হলো, মনে পড়ছে? তখন আমরা এই কথাটা কবে বলে দিয়েছিলাম যে এই যে একই টেমপ্লেটের ছবি হচ্ছে, এটা কিভাবে সিনেমাকে পিছিয়ে দিচ্ছে এবং একই জিনিস রিপিট করলে খুব শীঘ্রই এটা খারাপ রেজাল্ট দেবে। কবে আমরা বলেছিলাম? 2 বছর আগের কথা, 2024-এ মনে হয় বলেছিলাম। আর আজকে সেটাই এসে মিলছে। না কি বলতো, এই ধরনের ছবিতে না অ্যাকচুয়ালি প্রোডাকশন ভ্যালুটা ভালো হওয়াটা খুব প্রয়োজনীয়। টেকনিক্যালি এই ছবিটা ভীষণ পুয়ার, আগে থেকেই বুঝতে পারা যাচ্ছিল। এবং হুম। সেটা আমার মনে হয় যে ছবির মধ্যে, ছবি না দেখে বলা সম্ভব নয়, কিন্তু আমিও বিভিন্ন রিয়াকশন দেখলাম তাতে করে। মানে শাকিব খানের ফ্যান্সরা, তুমি দেখবে আমরা আগেই আলোচনা করছিলাম যে টিজার খারাপ রিভিউ দিয়ে আমরা এবারে গালাগালি খাইনি। হুম। শাকিবের হুম। ফ্যান্সরাও বুঝতে পেরেছে যে এটা রদ্দি কন্টেন্ট হয়ে গেছে। এবং অ্যাকচুয়ালি নাকি মানে অনেক বিলো অ্যাভারেজ, মানে তুফান টুফান যদিও বা একটা টেকনিক্যালি স্ট্যান্ডার্ড ছবি ছিল, সেই জিনিসটা হুম। এই ছবিটা অ্যাচিভ করতে পারে না আর কি। তো সেইখান থেকে আর কি গন্ডগোলটা হয়েছে মূলত। আর আরে ও তো দম দেখো, দমের তাড়াহুড়ো করে প্রতি লাস্ট মোমেন্টে ছবিটা করেছে না, খুব হ্যাঁ, লাস্ট মোমেন্টে ছবিটা করেছে তাড়াহুড়ো করে। না অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড নিলে এই জিনিসটা হবেই। আর সব হ্যাঁ। থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে, তুমি উল্টো দিকে একটা সময় কি ছিল, শাকিব খানের উল্টো দিকে স্ট্রং কম্পিটিটর থাকতো না। হুম। এবার কিন্তু একটা স্ট্রং কম্পিটিটর আফরান নিশো দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, তো শাকিব খানকে ডেলিভার করে যেতে হয় ভালো কন্টেন্ট, নাহলে কিন্তু আর আরো আফরান একটা নিশোর জিনিস, জায়গাটা নেই। আরেকটা জিনিস আমি না নোটিস করেছি, এই প্যাটার্নটা জানি না তোমরা নোটিস করেছো কিনা, যে শাকিব খানের ছবি এই যে মানে প্লেক্সে চলতে শুরু করলো লাস্ট কিছু বছর, এটার একটা কারণ কিন্তু তুমি নোটিস করবে, যে যে চরকি যে ছবিগুলো করেছে, ওরা কিন্তু শাকিব খানের সাথে একটা এমন কাউকে রেখেছে যার কিন্তু ওই আরবান অডিয়েন্সের কাছে একটা অ্যাকসেপ্টেন্স আছে। তুমি দেখবে হুম, তুফানের ক্ষেত্রে চঞ্চল চৌধুরী ছিল, জয়া এহসান কিন্তু ওখানে যথেষ্ট বড় একটা নাম। তো তুমি দেখবে হুম, বড়বাদের ক্ষেত্রে, এই তাণ্ডবের ক্ষেত্রে কিন্তু একে রেখেছিল। হুম, তো এটা হুম, কোথাও কি না, চর্গি যখনই কাজ করেছে শাকিব খানকে নিয়ে, এটা ব্যালেন্স করেছে যাতে, আর একটা লুক অ্যান্ড ফিল প্রোডাকশন ভ্যালু খুব ভালো, এবং তার সাথে তুমি দেখবে যে একটা কোথাও গিয়ে একটা এমন স্টারকে রেখেছে বা একজন পপুলার অ্যাক্টরকে রেখেছে যার আর কি। এবং চঞ্চল চৌধুরী তো দেখো, এটা তো কোনো মিথ্যা কথা বলে তো লাভ নেই, চঞ্চল চৌধুরী পরপর অনেক দিন ধরে বক্স অফিস ডেলিভার করে এসেছে, অনেক হুম। সাকসেসফুল ছবি। ঠিক আছে, তো সেগুলো করে এসছে, এবং সেখানে তাকে দিয়ে যখন কাউন্টার ব্যালেন্স করছে তখন ব্যাপারটা চলে যাবে। এবার শাকিব খান এখানে পুরোপুরি একা এই ছবিটাতে, এবং অন্য কোনো স্টার কাস্টও নেই, মানে পপুলার ফেস আর বাংলাদেশ থেকে কেউ নেই, মোস্টলি ইন্ডিয়ান অ্যাক্টার্সরাই আছে। তো না সেইখানে দেখো, আমি জানি না, সত্যি মিথ্যে বলা খুব মুশকিল। আমি এটাও শুনছিলাম যে সিঙ্গেল স্ক্রিন পুরোটাই নাকি মানে 125-130টা বোধহয় প্রিন্টস পুরোটাই নিয়ে নিয়েছে। ঠিক আছে, যদিও আহ, সিঙ্গেল স্ক্রিনের অবস্থা বাংলাদেশে ভীষণ খারাপ, আমি যা শুনেছি কোনো মতে আর কি, মানে শুধুমাত্র ঈদ ভিত্তিক সিঙ্গেল স্ক্রিন আর কি, শুধু ঈদের সময় আর কি খোলে এবং নতুন করে বানানো হয়। তার পরবর্তীতে আবার সেটা কোনো অস্তিত্ব থাকে না এই ধরনের সিঙ্গেল স্ক্রিন। তো শাকিব খান মানে আমার মনে হয় যে নিজের কবর এ নিজে একটু প্লিজ খুঁড়েছে, ছবিটার কেন কোন অ্যাকশন ডিরেক্টর কে সেন্টিমেন্ট। গো? মানে এসবিএফ বা চোরকি, এরা যে যে লুক অ্যান্ড ফিলটা দিচ্ছে, এটা কিন্তু বাংলাদেশে অন্যান্য প্রোডাকশন হাউস চাইলেও দিতে পারবে না। আমি বলবো বরং এই বরবাদের যে প্রোডাকশন হাউস, তুমি দেখবে তারাই রাক্ষসটা করেছে, রাক্ষসেরও লুক অ্যান্ড ফিল কিন্তু একদম মানে প্রিন্সের মতন জালি নয়। ঠিক আছে, তো হুম। ওই প্রোডাকশন হাউসটা একটু তবু পুল অফ করতে পারছে, বোধহয় রিয়েল রিয়েল এন্টারটেনমেন্ট প্রোডাকশন এরকম কিছু একটা বোধহয় নাম। রিয়েল তাছাড়া এনার্জি, অবস্থা, রিয়েল এনার্জি রিয়েল নাকি এনার্জি, নাম। রিয়েল এনার্জি বোধহয়, হ্যাঁ, তাছাড়া অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আর মানে এসবিএফ আর চরকি কোলাবোরেশনে তো প্রত্যেকটা কন্টেন্টে তুমি দেখো লুক অ্যান্ড ফিল দুর্দান্ত, তুফান থেকে শুরু করে তাণ্ডব থেকে শুরু করে এখন দম, মারাত্মক কোলাবোরেশন করছে ওরা। আলফা ই এর কথা এখানে হুম। বলতে হবে, আলফা ইও অ্যাকচুয়ালি এই ছবিগুলোর সঙ্গে যুক্ত থাকে ক্রিয়েটিভলি। তো এরা দুর্দান্ত কন্টেন্ট বানাচ্ছে, এবার দেখা যাক যে দম ছবিটা, কারণ আফরান নিশো তো দেখো, সুড়ঙ্গ তো ঠিক আছে, সুড়ঙ্গ একটা এমন ছবি ছিল যেটা আফরান নিশোর পারফরমেন্সের জন্য ওই স্ট্যান্ডার্ডে যায় সত্যি বলতে। কিন্তু দাগি তো অ্যাকচুয়ালি ভালো সিনেমাই ছিল ওভারঅল। ঠিক আছে, তো হুম। সেটা স্ট্যান্ডার্ডটা দম ম্যাচ করতে পেরেছে কিনা, দেখা যাক, দেখা যাক। আর আইটেম সং এর যা অবস্থা হয়েছে, ওরে বাবা! না, না আমি বলছি আইটেম যে সং, এই প্রিন্স ছবির অ্যাকশন কোরিওগ্রাফি কে করেছে বলো তো? না কারণ আমি জানি আমি, না। না আমি না হ্যাঁ, একটা হেলথ থেকে মজার ঘটনা বলছি, এটা মানে আমি জানি না শাকিব খানের ফ্যান্সরা রেগে যাবে হয়তো, মানে এটা জেনুইন কথা, হ্যাঁ আমি এতদিন বলিনি, আমি এটা বলছি। এই যে প্রিন্সের যে পরিচালক না, ঠিক আছে, তো এটার তো লাইন প্রোডাকশন করেছে আমাদের একজন খুব পরিচিত, মানে আমাদের শাস্ত্রী ছবি যে লাইন প্রোডাকশন করেছিল,
তো আমাদের যে অ্যাকশন ডিরেক্টর যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে করেছিল, তার আমি জানি না সে ফাইনালি করেছে কিনা, আমি সেটা সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম। আমি IMDb চেক করে দেখলাম যে ক্রেডিট লেখা নেই আর কি, মেনশন করা নেই যে কে অ্যাকশন করেছে। তো আমাদের ওই অ্যাকশন ডিরেক্টর সেই সময় কলকাতায় আমাদেরটা শুট করছিল। তো এই ভদ্রলোক এসেছিলেন আমাদের সেটে, বুঝতে পারলে তো, এই পরিচালক। এবং ওনার সাথে মানে ওই লাইন প্রডিউসার নিয়ে এসে আলাপ করা ছিল অ্যাকশন ডিরেক্টরের সাথে। এবার অ্যাকশন ডিরেক্টর জেনারেলি কি হয়, তুমি তোমরা যদি কখনো মানে ইন্টারঅ্যাক্ট করো, তো ওরা জিজ্ঞাসা করে যে গল্পের মধ্যে কোন জায়গায় আসছে, কি ফ্লোতে আসছে, ঠিক আছে। এবার তুমি যতটা ডিটেলিং দিতে পারবে, অনেকে যেরকম অ্যাকশন লেখে না, আমাদের ক্ষেত্রে লেখা ছিল, আমরা বলেছিলাম যে এটা দরকার। এবার তারপরে সেটা উনি কিছুটা ইম্প্রোভাইজ করেছেন, এ করছেন। এবার তো বারবার জিজ্ঞাসা করছে যে এক্স্যাক্টলি স্টোরি কি, কিরকম ভাবে এগোবে, কোন জায়গায় অ্যাকশন আসবে। পরিচালক একটাই আনসার দিচ্ছে, সব প্রশ্নের একটাই আনসার, দিস ইজ দ্য বিগেস্ট ফিল্ম অফ ঢাকা। ঠিক আছে, বাবা, এটা যেটা আমাকে কেউ জাজ করবে না, আমি এটা সত্যি চোখের সামনে হতে দেখেছি। এবার আমি আগে বলে দিলে লোকে বলতো তোমরা আগে থেকে নেগেটিভিটি করছো, তাই এটা বলিনি ভিডিওতে, মানে এটা সত্যি আমি চোখের সামনে তাকে যাই জিজ্ঞাসা করছে। আর ও তো জানো তো, মানে ও তো ইংলিশ অত পরিষ্কার বলতে পারে না, হি ইজ এ তামিল গাই, রাইট। তো যেই জিজ্ঞাসা, উনি ভাঙাচোড়া ইংলিশে যেভাবে জিজ্ঞাসা করছে আর কি আমাদের, তো বলছে যে স্যার স্টোরি বলছে দিস ইজ দ্য বিগেস্ট ফিল্ম অফ ঢাকা। না সেই জন্যই কি তামিল স্টারের মতন করে প্রেজেন্ট করেছে শাকিব খানকে? নো আইডিয়া, না না, তুমি দেখবে এটা ইয়ের সঙ্গে হয়েছিল, মনে আছে সিয়ামের একটা ছবি বেরিয়েছিল, মনে আছে রূপম দা, ওই বলো না গত বছর যে ছবিটা ঈদের সময় বের করলো সিয়াম, ওটারও দেখবে ফার্স্ট দিকে জঙ্গলি, হ্যাঁ জঙ্গলি, ওটা দেখবে ফার্স্ট দিকে দাসারা লাগছিল, তারপরে আমরা দেখলাম যে চার্লি 777, যাই হোক। এবারে দেখবে প্রিন্সের যে পোস্টারটা, ফার্স্ট পোস্টারটা একটা রেড কালারের মধ্যে একটা পোস্টার ছিল, মনে আছে? ওটার সঙ্গে এবার তুমি ছবি মেলাও যে বালির মধ্যে শাকিব খান অ্যাকশন করছে, মানে কি পোস্টার আর ছবি কি! আমি কালকে ভিডিওতে বললাম এটা, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে কি শাকিব খান হচ্ছে এই ছবিতে বাংলাদেশি স্পাই, যে ভারতে এসছে, তামিলনাড়ুতে থেকেছে। এবার তামিলনাড়ুতে ওখানে ওকে দিয়ে হচ্ছে যে একটা হাত দায়ের প্রমোশন করানো হয়েছে, ওই টিজারটা ওটা অ্যাকশন। তুমি দেখবে ওই যে টুস্পাতে দেখবে পুষ্পা মাঝে জাপানি বলছে, বা ওয়ারে ঋত্বিক দেখবে জাপানিজ বলছে, এরা জাপানটা অ্যাফোর্ড করতে পারেনি, ওই জন্য তামিল বলছে। আর ডায়লগ আমি একটা ব্র্যান্ড এইসব বলছে না, এরকম টাইপেরই তো ডায়লগ আছে। সেটা হচ্ছে সাউথের তো কাজ তো দেখেছে, ওটা ঝাড়ার তোরা ইন্সপিরেশন তো আছে, তো এবার বলছি ওটাই করে দিই না, টুকতে পারিনি, ওরকমই তিলক ফিলক লাগিয়েছে, সাদা ধুতি পরেছে, ভালো হবে। আর সব থেকে হাইড হচ্ছে আমার শাকিব খান সিনটা পোস্ট ক্রেডিট, অ্যাকচুয়ালি ওরা নিজেরা ছেড়ে দিয়েছে পোস্ট ক্রেডিট সিন। তুমি খালি ভাবো, পোস্ট ক্রেডিট সিন কে ছেড়ে দেয়, আগে থেকে ইউটিউবে আপলোড কে করে দেয়? না এটাই তো আমরা বুঝতে পারছি না, যে এটাই হয়তো আর্ট, আমরাই বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে কি, আমরা পোস্ট ক্রেডিট লোকাই, ওরা পোস্ট ক্রেডিট দেখায়, এটাই ওদের সাথে আমাদের পার্থক্য না, এটাই ধরতে পারছি না আমরা, এই জন্য তো আমাদের এখানে হচ্ছে না। আমাকে একটা কথা বলো, এই যে রাক্ষস বলে ছবিটা বেরিয়েছে, এটা তো প্রচুর খরচা করেছে বোঝাই যাচ্ছে, এই ছবিটার রেসপন্স কিরকম আমি জানি না, মানে এটা জানি না, মানে এটা কিরকম রেসপন্স আছে জানি না, আমারও আইডিয়া নেই গো। আমি এই যেটুকু লোকের মুখে শুনছি, মানে সোশ্যাল মিডিয়ায় হল রিয়াকশন দেখছি এইটুকুই। এবং আমি দেখলাম যে আমাদের শারদ মিউজিক ভেঞ্চার তারা চলে গেছে, আমি তাদের কিছু বাংলাদেশ চলে গেছে না, ওরা বাংলাদেশ গেছে, হ্যাঁ বাংলাদেশ চলে গেছে, ঠিক আছে। আমি দেখলাম যে ইন্টারভিউ দিচ্ছে, ঠিক আছে, 10 দিনের জন্য বোধহয় গেছে, ফুল এক্সাইটেড, ওদের আলাদাই মজা জীবনে, ঠিক আছে। আমি তো ভাবলাম যে ভাই না, আমার একটাই কোয়েশ্চেন আছে এখানে, আমি এটা মানে প্র্যাকটিক্যাল জিনিসটা জিজ্ঞাসা করছি, বাংলাদেশি কন্টেন্ট নিয়ে ভিডিও বানালে যাই তোমার ভিউ আসুক, আরপিএমটা খুব কম, ঠিক আছে, ইন্ডিয়া থেকে বসে তুমি যদি বানাচ্ছ। এবার কথা হচ্ছে কি, ওরা যতই যা ভিডিও বানাক, তাতে যতই ভিউ আসুক, ইট ইজ নট, মানে ওটা কি ফিনান্সিয়ালি মানে ফিজেবল হচ্ছে জিনিসটা, যে মানে পাকিস্তানে এই বাংলা আমি অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করে বলিনি, স্লিপ অফ টাং হয়ে গেছে। আমি বলছি যে বাংলাদেশে যেতে গেলে তো খরচাও আছে, ফ্লাইটে করে যাও, যাতে করে যাওয়াটা তো খরচা আছে, তো সেটা কি হলো, মানে সেটা কি ফিজেবল হবে আদৌ? আমি জানি না। দেখো, ওরা হচ্ছে রিয়েল গোল্ড, ঠিক আছে, আমার মনে হয় শারদরা, ওরা রিয়েল গোল্ড, ঠিক আছে, ওদের ওপরে কেউ নেই। ওরা যেভাবে পরিশ্রম করছে মানে আনবিলিভেবল। আমি দেখছি পরিষ্কার বলছি যে আমরা শাকিব খানকে নিয়ে কাজ করি, ঠিক আছে, তো আমার ভালো লাগে, মানে ওদের অনেস্টি ভালো লাগে, ওরা পুরো পরিষ্কার বলছি যে আমরা শাকিব খানকে নিয়ে কাজ করি, ঠিক আছে, তো আমার ভালো লাগে, ওরা পুরো পরিষ্কার বলছি যে আমরা শাকিব খানকে নিয়ে কাজ করি, ঠিক আছে, তো আমার ভালো লাগে, মানে ওদের অনেস্টি ভালো লাগে, ওরা পুরো পরিষ্কার বলছি যে আমরা শাকিব খানকে নিয়ে কাজ করি, ঠিক আছে, তো আমার ভালো লাগে, মানে ওদের অনেস্টি ভালো লাগে, ওরা পুরো পরিষ্কার বলছি যে আমরা শাকিব খানকে নিয়ে কাজ করি, ঠিক আছে, তো আমার ভালো লাগে, মানে ওদের অনেস্টি ভালো লাগে, ওরা পুরো পরিষ্কার বলছি যে আমরা শাকিব খানকে নিয়ে কাজ করি, ঠিক আছে, তো আমার ভালো লাগে, মানে ওদের অনেস্টি ভালো লাগে, ওরা পুরো পরিষ্কার বলছি যে আমরা শাকিব খানকে নিয়ে কাজ করি, ঠিক আছে, তো আমার ভালো লাগে, মানে ওদের অনেস্টি ভালো লাগে, ওরা পুরো পরিষ্কার বলছি যে আমরা শাকিব খানকে নিয়ে কাজ করি, ঠিক আছে, তো আমার ভালো লাগে, মানে ওদের অনেস্টি ভালো লাগে, ওরা পুরো পরিষ্কার বলছি যে আমরা শাকিব খানকে নিয়ে কাজ করি, ঠিক আছে, তো আমার ভালো লাগে, মানে ওদের অনেস্টি ভালো লাগে, ওরা পুরো পরিষ্কার ব
ওরা কিন্তু প্রডিউসও করতে পারে, ওরা প্রডিউস করলে আমি বলবো বেটার কোয়ালিটি দেবে, ওরা প্রডিউস করলে বেশি টাকা ঢালবে, ওরা কিন্তু শাকিব খানকে সেই প্রডিউসও করতে পারে, ওরা করলে আমি নেক্সট টাইম ওই সৃঞ্জয়দার সাথে কথা হলে ওকে আমি জিজ্ঞাসা করবো যে তোমরা যে গেলে তোমাদের তো একটা খরচা হয়েছে নিশ্চয়ই, এরকম তো নয় যে প্রোডাকশন হাউস নিয়ে গেছে, তো তোমাদের ওটা কি ভিডিও মানে রিটার্ন চলে এসছে? আমি মানে সিরিয়াসলি জানার আছে। না না, শাকিব খানকে ভালোবেসেই চলে গেছে বোধহয়, জানি না আমি ঠিক, আমার তো মনে হয় না যে ওটা ফিনান্সিয়ালি ওটা পসিবল বলে, শাকিব খানকে ভালোবেসেই চলে গেছে। আবার সৃঞ্জয়দা তো বলছেও যে আমরা অনেকগুলো ভিডিও মানে অনেক অনেক সিঙ্গেল স্ক্রিন ঘুরে ঘুরে দেখবো, বুঝতে পেরেছো? মানে ইন্টারভিউ রীতিমতো মানে আর কি লোকফোক জড়ো হয়ে গেছে ওখানে, সৃঞ্জয়দাকে সবাই চেনে, বাংলাদেশে সৃঞ্জয়দা অনেক বড় সেলিব্রিটি, আমি যা বুঝলাম, বুঝতে পারলে? ফুল মানে আলাদা লেভেলে আর কি ফ্যান ফলোইং। ঠিক আছে, তোমাকে আমাকে কেউ এখানে কলকাতায় বলে কেউ চেনেন, চিনতে হয়তো পারবে না, কিন্তু বাংলাদেশে আমরা গেলে আমাদেরকে নিতে একটাই লোক আসবে, শাহিদ আহমেদ শওকী দাঁড়িয়ে থাকবে খালি, আমরা গেলে ওই নিতে আসবে, আর কেউ আসবে না। আমরা ওখানে নামলাম, আর আমরা নামার সাথে সাথে ওই এক্সট্রাকশনের সিনটা দেখতে পারি যে দিস ইজ ঢাকা বলে আমাদেরকে থাপ থাপ স্নাইপার দিয়ে তিনজনকে উড়িয়ে দিল, ঠিক আছে? ওটার বেশি চান্সেস আছে। আর না এরকমও হতে পারে, না এরকমও হতে পারে যে ধরো আমাদের উপর অ্যাটাক হচ্ছে, আমরা ফেসে ফেসে গেছি তিনজনে, হঠাৎ দেখলাম একটা আফরান নিশো ফ্যান ক্লাবের একটা গাড়ি এসে আমাদেরকে রেস্কিউ করে নিয়ে গেল, কারণ আমরা আফরান নিশোকে তো ভালো কথা বলি, তো হয়তো মানে দেখলাম একটা গ্যাং ওয়ার চলছে, একদিকে শাকিব খানের ফ্যানরা আমাদেরকে মারতে চাইছে, আর এরা বলেছে দাদা আমরা তোমাদের দায়িত্ব দিয়েছি তোমাদেরকে রেস্কিউ করে ইন্ডিয়া পাঠাবো, আমরা ফেসে গেছি। এবার রেস্কিউ করে আমাদের ইন্ডিয়া পাঠাচ্ছে, এর মাঝখানে আফরান নিশো একটা সিরিজ চলে এসছে, আর ওটা জালি হয়েছে, আমরা তিনজন খারাপ বলে ফেলেছি। এবার ব্রিজের মাঝখানে ফেসে গেছে, আমাদেরকে কারা মারবে? আফরান নিশোর ফ্যান্সরা মারবে না শাকিব খানের ফ্যান্সরা মারবে? ব্যাস, কি যাতা ভাই, কি যাতা। অনলাইন কোর্স চলছে স্ক্রিপ্ট রাইটিং এর, রূপমদা রয়ত্রদা কোর্স করাচ্ছে, মানে গল্প কোথায় চলে গেছে। যাই হোক, আমরা হ্যাঁ বলো। বলছি আমরা যদি ইন্ডিয়াতে চলে আসতে পারি পার করে বর্ডার, তাহলে পরের দিনই আদিত্যদারের প্রোডাকশন হাউস থেকে ফোন আসবে যে এই গল্পটার রাইটস আমরা নিতে চাই। এটা আর বাংলায় হবে না না, তখন ধুরন্ধর 3 হবে না, তখন হবে 3 ধুরন্ধর। ধুরন্ধর ও বাবা, ধুরন্ধর নিয়ে তো চারিদিকে যা মানে যা কালেকশন করছে ধুরন্ধর, বাপরে বাপ বাপরে বাপ, মানে মারাত্মক কালেকশন। আমি জানি না এরকম কালেকশন, মানে আমরা 2 বছর আগেও ভাবিনি যে এরকম কালেকশন আসবে, মানে অ্যানিমেলও কালেকশন করেছে, জামানও কালেকশন করেছে, কিন্তু এই ছবিটা মানে মারাত্মক। আরে আমি ছবিটাকে একমাত্র দেখবে ওই বারাণসী বা রামায়ণী কেউ বিট করতে পারবে, এছাড়া কিন্তু অন্য ছবি আমি পসিবিলিটি দেখছি না আর কি ছবিটাকে মানে কালেকশন করতে পারে। আর আমি বলছি এই দেখবে ভবানীপুর ওখানে 3টে হল আছে, 3টে না এখন 2টো হল আছে তোমার, বসুশ্রী আর বিজুলি, এই 2টো হল না মানে খুব একটা বেশি মানে হাউসফুল হয় না, হলেও রিহার্সালটা হয়ই না। তুমি দেখো খালি এবারে আজকে যা রেসপন্স গেছে, তাও কি সকাল 8:45 শো দিতে হয়েছে কর্পূর ছবিটার জন্য, ওইখানে শো দিয়েছে, তাতেও রেসপন্স দেখো, মানে ভয়ানক রেসপন্স। এরকম ভাবে টিকিট বিক্রি হয়েছে, এটা কিন্তু সব হলে দেখা যায় না, কিন্তু আমাদের পদ্মশ্রী ও ভাই এই ছবি এই হলে এরকম রেসপন্স, আমি মানে বুঝতে পারি না যে কি হচ্ছে অডিয়েন্স। ছবি না বেশি ফ্রিকোয়েন্সিতে আসা উচিত, কেন বলছি, এই যে হলের যে সিস্টেম গুলো আছে, যে ধরো সিঙ্গেল স্ক্রিন যে বসুশ্রী, এখানে তো লোকে বেশিরভাগ যায় না, কিন্তু এরকম ছবি এলে এই যে লোকে যাচ্ছে, ঠিক আছে, এই যে সিঙ্গেল স্ক্রিনে যত বেশি লোকে যাবে না, মানে মডেলটাও সাস্টেন হয়ে থাকবে, মানে এই যে পুরো সিনেমার চেন। তো আমি অ্যাকচুয়ালি খুব খুশি, যত ব্যবসা করবে তত ভালো, এবং এই ছবিটা প্রচুর কথাবার্তা হচ্ছে যেহেতু, ওই জন্য লোকের আর কি আগ্রহ বাড়ছে যে কি দেখিয়েছে এমন, চলো দেখে আসি। না এই ব্যবসাটা মেইনটেইন আমাদের দেশে পলিটিক্স একটা বিশাল জিনিস, তুমি দেখবে ধুরন্ধরের যারা ফ্যান তারা অ্যাকচুয়ালি ধ্রুবরাটিকে থ্যাঙ্কস জানাচ্ছে, ঠিক আছে, যে ধ্রুবরাটি তুমি এই জন্য কথা বলেছো এবং সেটার জন্য আর কি প্রথম পার্টটা এইভাবে ফুলিয়ে ফাপিয়ে কালেকশন করেছে। তবে আমার মনে হয় না যে ধ্রুবরাটির স্টেটমেন্ট মানে অত বড় যে একটা ছবির ব্যবসা বেড়ে যাবে, ঠিক আছে, ওটা একটা মজা করার জন্যই ঠিক আছে, তবে প্রচুর কালেকশন করছে, এবং আমার মনে হয় যে ধুরন্ধর 3 কখনো না কখনো আনবে ডেফিনেটলি। আর ক্লাইম্যাক্সটাকে নিয়ে রিল হচ্ছে, আমি এখন মানে স্পয়লার দিতে চাইছি না, লাস্ট শটটাকে নিয়ে দেখবে রণবীর যখন 4th ওয়াল ব্রেক করে, ওটাকে অ্যাকচুয়ালি মেমোরিজ অফ মার্ডারকে নিয়ে অ্যাকচুয়ালি একটা রিল প্রচন্ড ভাইরাল হয়ে গেছে, যে ওটাকে ট্রিবিউট দিয়েছে আদিত্য স্যার আর কি। তো
এরকম অনেক কিছু আদিত্যদার ছবিটার মধ্যে করেছে অ্যাকচুয়ালি। তারপরে মেনদেরকে নিয়ে একটা সংলাপ আছে দেখবে, যেখানে মানে আর কি হায়ার করছে ওটা রাগ ব্রেকিং মাদার। ব্যাড, ব্রেকিং ব্যাড। ওটা ব্রেকিং ব্যাড, দেখবে ওটা পুরো ব্রেকিং ব্যাডের কথা মানে ইয়ে বলে আর কি, গুস্তাভ ফ্রিং। তো এরকম অনেক কিছু ছোটখাটো করেছে আদিত্যদার অ্যাকচুয়ালি। না না, ওদের একটা স্পেশাল স্ক্রিনিং করেছিল না, ওই স্পেশাল হুম। স্ক্রিনিং রণবীর সিং পিছনে দাঁড়িয়ে ছিল, ওখানে সব থেকে বেশি মজা করছিল রাকেশ বেদি। তো राकेश बेदी बोलते यार स्क्रीनिंग खत्म हो गया, आप कुछ खिलाओ यार, भूख लगा है। तो अर्जुन रामपाल बोलते अरे सर क्या खाना है, आप सबको खा गए, ঠিক আছে। তো তখন বলছে আরে রণবীর यार নিচে आओ, রাকেশ বেদি ডাকছে। তো রণবীর পিছন থেকে বলছে ইয়ে ওই জ্যোতি দেশপান্ডে যে জিও স্টুডিওজ এর, ও বলছে যে আদিত্য হ্যাজ দিস অ্যাপ্রোচ অফ নেভার গিভিং আপ এন্ড অলওয়েজ মুভিং ফরওয়ার্ড। তখন রণবীর সিং পিছন থেকে বলছে সির্ফ ये यहाँ पे आके रुक जाता है, यामी के देखिए বলছে। তারপর বলছে ইয়ামি প্লিজ কাম অন স্টেজ, শি ইজ দ্য ব্রাইড। এই ব্রাইড বলছি ব্ল্যাক মাম্বা, ব্ল্যাক মাম্বা হচ্ছে ওই কিল বিলে ওই ক্যারেক্টারটার নাম ছিল, যে ওই হসপিটালে উমা থারমানকে বিষ ইনজেকশন দিতে আসে, ওই সেম টাইপের শর্ট আর কি এখানে রেখেছে। তো মানে ওখানে মানে অনেক কিছুই কি ট্রিবিউট দিয়েছে আর কি। তুমি একটা জিনিস নোটিস করেছো ফার্স্ট পার্টে আর এই পার্টেও সঞ্জয় দত্তের ডায়লগে সঞ্জয় দত্তের সিনেমাকে ট্রিবিউট দেওয়া আছে। ফার্স্ট পার্টে ছিল যে আতিশ বলে যে ছবিটা ছিল, আতিশ বলে সঞ্জয় দত্তের একটা সিনেমা আছে, একটা ডায়লগে আতিশ আছে। আর এখানে কার্তুস, দেখবে কার্তুস বলে একটা সিনেমা আছে সঞ্জয় দত্তের, কার্তুসের রেফারেন্স আছে। আর সানি দেওলকে তো ওই ডায়লগটাতে বলেছে ঘায়াল হুইসলে ঘাতক, ঠিক আছে, ওটা তো সানি দেওলকে আছে। তো অনেক কিছুকে ট্রিবিউট দিয়েছে টুকটুক করে আর কি। না আমি একটা ধুরন্ধরের 2 এর একটা গান মানে এত পছন্দ হয়েছে আমার, একটা কাইন্ড অফ স্যাড সং রয়েছে আর কি, যেটা মানে আর কি ওরা বলছে যে হার্ট ব্রেক সং অফ দ্য ইয়ার, এরকম ভাবে ওরা ইয়ে করছে আর কি। ওই গানটা মারাত্মক গান করেছে, মারাত্মক গান করেছে। মানে গানটা টাইটেলটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, গানটা টাইটেলটা বলো, নিশ্চয়ই শুনেছো তুমিও গানটা। আরে বুঝতে পেরেছি, ওই তো ইয়ে গানটা গেয়েছে, আগের গানটা যেটা রিক্রিয়েট করেছে ওরা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, আরে এই যে যাইয়ে সাজনা, এই যে গানটা ইয়ে গেয়েছে গো, সরতাজ গেয়েছে, সরতাজের ওই পার্টিকুলার একটা লাইন মানে বিউটিফুল। ওই গানটা মারাত্মক গান করেছে। মানে গানটা আমার সিনেমা হলে না অতটা আমাকে হিট করেনি, বাড়িতে আসার পরে আমি যখন শুনলাম দেখলাম যে ভাই অন্য লেভেলের গান, খুব ভালো লেগেছিল। আচ্ছা একটা বিষয়, আমি এই ছবিটা সেকেন্ড টাইম দেখার সময় আগের দিন সাগরনীকে বলছিলাম, দেখো এরকমই একটা টুইস্ট, এরকম একটা ক্যারেক্টার, খালি ওটা নিয়ে সেই সময় কথা হয়নি। আর একটা স্পাই ছবিতে কিন্তু আমি ওটা কিন্তু বলছিল যে ওরকমই কিন্তু মালটা, পুরো বিষয়টা কিন্তু ওরকমই। ওখানেও বলে 25 বছর আমাকে আগে পাঠানো হয়েছে। আমার দেখে বেশ মজার লাগলো যে ভাই আমরা স্পাই ফিল্মকে খিস্তি দিচ্ছি না, ওরকম ভাবে কপি না, বাট হ্যাঁ একটা সিমিলারিটিস রয়েছে। ওখানে মজাটা ছিল হচ্ছে দেখবে ওখানে কোড ওয়ার্ডটা নিয়ে মজা ছিল, তু 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 তারা। অ্যাকচুয়ালি কিন্তু না এই টাইগার জিন্দা হে আর এক থা টাইগার কিন্তু স্পাই ইউনিভার্সের সব থেকে ভালো ছবি। তারপরে ওয়ার 1 এই অবধি ঠিক ছিল। এই যেই ওরা ইউনিভার্স এই পাঠান থেকে শুরু করলো, তারপর থেকেই পুরো গন্ডগোল হয়ে গেল। আমার অ্যাকচুয়ালি কি বলতো, ছবি হিসেবে এক থা টাইগার বেস্ট লাগে ইউনিভার্সের মধ্যে, আর ক্যারেক্টার হিসেবে আমার বেস্ট লাগে হচ্ছে কবিরকে। মানে ফার্স্ট পার্টে লাগতো, ওয়ার 2 দেখার আগে অব্দি ওয়ারের যে ক্যারেক্টারটা ছিল দেখবে ও হচ্ছে নো ননসেন্স স্পাই ছিল, ঠিক আছে, কোনো ইমোশন ফিমোশনকে গুরুত্ব দেওয়ার গল্প নেই, আর নো ননসেন্স, ওই অ্যাটিটিউডটা আমার ভালো লেগেছিল। ঘাটলো তো তারপর থেকে, মানে ওয়ার থেকে শুরু হয়েছে, পাঠানে মূলত পাঠান থেকে শুরু হয়েছে এটা, পাঠান থেকে এটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি, ডেভিয়েট করে গেল। এবার আলফা দেখো না তুমি, আলফা কি কেস খালো ভাবো তো। ওরা তো দেখো হঠাৎ করে রাতারাতি ডেভেলপ করে ফেলবে নিজেদের ছবি, এটা পসিবল নয়। ছবিটা অনেকটা আগে থেকেই প্ল্যানিং চলছিল, ওয়ার 2 রিলিজের আগে থেকেই। এবার ওরা রিলিজ করবে কবে বুঝতেই পারছে না, ডিরেক্টলি ওটিটিতে না এনে দেয়। আর আলিয়া ভাটের কেরিয়ারে এখন ও যে সময় আছে, সেই সময় একটা ছবি ওটিটিতে আসা এটা ঠিক নয়। ছবিটা সিনেমা হলে আসছে। আলিয়া ভাটকে নিয়ে একটা কন্ট্রোভার্সি, আমি জানি না তোমরা দেখেছো কি নোটিস করেছো কিনা, যে আলিয়া ভাটের একটা টেন্ডেন্সি আছে যে ওর থেকে কোনো হিরোইন যদি এগিয়ে যাচ্ছে, ও সঙ্গে সঙ্গে কি করে যে কোনো ডিরেক্টর ধরো সাকসেস দিয়েছে তার সাথে গিয়ে কোলাবোরেট করবার চেষ্টা করবে, বা সেই প্রোডাকশন হাউসের সাথে গিয়ে কোলাবোরেট করবার চেষ্টা করবে। তারপরে ধরো দীপিকা অস্কারসে গেছিল, তাই জন্য ওকে বাফটাতে যেতে হবে, এরকম নাকি ওর একটা টেন্ডেন্সি আছে। এবং ও নাকি সিনেমাতে যখন করে সিনেমাটা, মানে যে কোনো সিনেমার পার্ট হয়, সেখানে নাকি ও প্রচন্ড ক্রিয়েটিভলি মানে ইনভলভ হয়ে যায়, মানে ইন্টারফেয়ার করতে শুরু করে আর কি, ঠিক আছে, এডিটে ওর সিন বাদ দিতে থাকে। এবং এটা নাকি ও আলফাতেও করতে গেছিল, তাই ববি দেওলের সাথে ঝামেলাও হয়েছিল কিছু অন সেট। তো এইগুলো এই রিউমার গুলো নিয়ে তোমাদের কি বক্তব্য আছে?
না দেখো, আমার মনে হয় যে আমার মনে হয় যে এই যে আলফার যে বিষয়টা, আলফা রুমারটা অ্যাকচুয়ালি আমিও পড়েছিলাম, এবার সত্যি মিথ্যে জানি না। আর এই বাফটার বিষয়টা আমার মানে কোনো ক্লু নেই আমার যে এটা সত্যিকারে হয়েছে কি হয়নি। তবে এটা দেখো যদি হয়েও থাকে আমি খুব একটা অবাক নই, ঠিক আছে, কারণ বলিউডের দেখো আলিয়া ভাট প্রচন্ড স্কিলফুল একজন অ্যাক্ট্রেস, কিন্তু তার উঠে আসাটা কোথা থেকে এটাও আমাদেরকে বুঝতে হবে, বা তার বড় হওয়াটা কোথায় কাদের সঙ্গে মেলামেশা সেটাও বুঝতে হবে। তো তারা পুরোপুরি না, পিয়ার আমি এর একটা উপরে ছোট বেশি, এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে। আমি নিজেই বলছি, লোকে ভাববে, আমার মনে আছে রশ্মিকার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম। এবার হুম, রশ্মিকার যে ইন্টারভিউটা হচ্ছে, সেখানে যে জার্নালিস্ট ইন্টারভিউ করছে, ঠিক আছে, সে খুব নামি একজন ক্রিটিক। এবার সে হুম, রশ্মিকাকে কন্টিনিউয়াসলি যাই বলছে 50 বার করে আলিয়া ভাটের এক্সাম্পল টেনে আনছে। এবার আমার বক্তব্য হচ্ছে, আলিয়া ভাট এখনো ওই লেভেলের অ্যাক্ট্রেস হয়ে যায়নি যে সবকিছু আলিয়ার রেফারেন্সেই হবে। এটা কিন্তু বলিউডের যে পিআর মেকানিজম বা ধরো প্রোডাকশন হাউস, তারা কিন্তু আলিয়া ভাটকে পুশও প্রচন্ড করেছে, মানে স্কিল আছে অবশ্যই, কিন্তু সেই পুশটা কিন্তু জেনারেলি লোকে পায় না। হুম, আর একটা বিষয় তুমি দেখবে একদম। যেটা আমার সবথেকে রাশ্মিকার ভালো লেগেছে, রাশ্মিকা আজকে অ্যানিমালের মতো একটা ছবি করছে। ও জানে কিন্তু যে আমি এই সন্দীপ রেড্ডি ভাঙ্গার একদম মানে ঘরের লোক হয়ে গেছি। সেখান থেকে ও পরবর্তী একটা গার্লফ্রেন্ডের মতো ছবি চুজ করা ওর জন্য কিন্তু খুব রিস্কও হতে পারে, কিন্তু ও ওটাও কি কনভিনসিং ভাবে করছে। যে আমার তো মনে হয় গার্লফ্রেন্ড অনেক মানে ওর ক্যারেক্টারটা অনেক বেটার লেখা অ্যানিমালের থেকে, যে কারণে আমার ওই ছবিটা দেখে মজাও লাগে যে ভাই মজা পেয়েছি। এবার তুমি বলো এমন একজন অ্যাক্ট্রেস, আজকে দীপিকা পাডুকোন ও যেরকম নিজের জোনটা বানিয়েছে, দীপিকা পাডুকোন কিন্তু একদম শিফট করে একটা এমন ছবি করতে পারবে না যে ছবিটা ধরো ধুরন্ধরের মতো, বা আলিয়া ভাটও করতে পারবে না। কিন্তু সেখানে রাশ্মিকা যদি দুদিকটা ব্যালেন্স করে যে ভাই আমি এটাও করতে পারি ওটাও করতে পারি, আমার কিছু যায় আসে না, ক্যারেক্টার দিয়েছে আমি করতে পারি, আমি তো এরকম কাউকে বেশি অ্যাপ্রিসিয়েট করবো যে তার কাছে শুধুমাত্র ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। না না, কেন, না ও ইনফ্যাক্ট আরেকটা সিনেমা করতে দেখবে মাইসা বলে একটা ছবি করছে, অর্থাৎ মাইসা বলে একটা ছবি করছে ওটাই আমি রশ্মিকা বলতে মান্দানা। চাইছিলাম, ওটাই আমি ওর বলতে এমন চাইছিলাম, ওটা এনগেজমেন্ট টিজারটা এসেছিল, মারাত্মক, ব্যাপক হয়েছে। ব্যাপক ব্যাপক ব্যাপক, কি আমি ক্যাচ করেছিল, দেখেছিলাম। কি ক্যাচ করেছিল। তো রশ্মিকা কিন্তু দেখো অনেক রকমের ট্রাই করছে, হয়তো অ্যাক্ট্রেস হিসেবে অ্যাকচুয়ালি দেখো খুব গুণী নয় আমরা জানি, কিন্তু চেষ্টা করছে। আর ওই একটা সামন্থার জায়গায় টিজার আসলো না মাঝখানে, যেটা হচ্ছে ওই অ্যাকশন করছে হেভি, ওই টিজারটা দেখেছো তোমরা? হুম, হুম, ওই বাসের মধ্যে অ্যাকশন করছে, বাড়িতে তোমার গৃহবধূ, কিন্তু হেভি অ্যাকশন অ্যাকশন করছে, কি ব্যাপক লেগেছিল টিজারটা। এবার ওরকম ধরনের যদি কাজ আমাদের এখানে আসে, তাহলে সেটা দেখে আমি অ্যাকশনে অ্যাপ্রিসিয়েট করতে পারবো। বা আল্লু অর্জুনের সিনেমাটায় দীপিকা হেভি অ্যাকশন করলো বা ক্যারেক্টারটা হেভি হলো, এবার তুমি বলো দীপিকা পাডুকোনের পারফরমেন্স যদি অ্যাপ্রিসিয়েট করতে হয়, আমি তাহলে সেটা পিকুতে করবো যে ভাই পারফরমেন্স দিয়েছে, আমি পাঠানকে কি করে অ্যাপ্রিসিয়েট করবো? না, আরেকটা জিনিস তুমি নোটিস করবে, যে এই যে বলিউডে যে হিরোইনরা আছে, এরা কিন্তু এখন আবার এই স্টার ড্রিভেন সিনেমাতেই ঢুকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সোলো ছবি করতে চাইছে না। যেখানে রাশ্মিকা, কিন্তু তুমি যদি দেখো, রাশ্মিকা হয়তো ট্যালেন্টের দিক দিয়ে এদের সমান নয়, কিন্তু মানে অ্যাক্টিং স্কিলস দিয়ে, বাট গার্লফ্রেন্ড ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হয়েছে। মাইসা কিন্তু সোলো ফিল্ম, ঠিক আছে, ও কিন্তু বড় স্টারলেট ফিল্মও করছে, আবার এট দা সেম টাইম কিন্তু এরকম ছবিও করছে, এবং সেটা কিন্তু বক্স অফিসও দিচ্ছেও। তেলেগুতে তেলেগুতে দিচ্ছে, এখনো হিন্দিতে করতে পারেনি। এবং হিন্দিতেও কিন্তু অমিতাভ বচ্চনের সাথে একটা ছবি করলো, ওই যে ছবিটা, ওটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ছবি ছিল। তো ও কিন্তু, তুমি দেখবে দুটো ব্যালেন্স করে চলছে। কিন্তু অন্যদিকে তুমি দীপিকা বা আলিয়ার যদি লাইন আপ দেখো, ওরা কিন্তু বড়, দীপিকা তো পুরোপুরি ওই নিজের জায়গাটা নষ্ট করে ফেলেছে, যেটা পিকু টিকু করে যে এটা পেয়েছিল। দীপিকা তো এখন খালি বড় হিরোদের সিনেমাতে ঢুকে যাচ্ছে। তো সেটা কিন্তু মানে মানে এখন আর বলিউডের হিরোইনরা কিন্তু ওই যে একটা একটা ওয়েভ উঠেছিল না, যে পুরো ফিমেল সেন্ট্রিক ছবি হচ্ছে, সেগুলো বক্স অফিসে হিট, যেটা বিদ্যা বালান শুরু করেছিল কাহানি দিয়ে, ডার্টি পিকচার দিয়ে, সেটা কিন্তু এখন কন্টিনিউ হচ্ছে না, কিন্তু তুমি দেখো। যাই বলো আমি না মানে ওই এরাটাকে একজন একজন অ্যাক্ট্রেসকে অনেক বেশি রেসপেক্ট করি, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। তার কারণ প্রিয়াঙ্কা চোপড়া এত ভ্যারিয়েশন দেখিয়েছে না, মানে ও ফ্যাশনও করছে, অ্যাট্রাসও করছে, ওর মতো অ্যাক্ট্রেস এবং এত কেপেবল একজন অ্যাক্ট্রেস, মানে প্রিয়াঙ্কা চোপড়া আমার মনে হয় এদের সবার থেকে অনেক অনেক এগিয়ে, অনেক অনেক বেশি এগিয়ে। কারণ তুমি যদি দেখো বাজিরাও মাস্তানি ছবিটা যদি দেখো, গোটা ছবিতে দীপিকা পাডুকোন অনেক বেশি কিন্তু হাইলাইটেড হয়েছে, কিন্তু ওখানে মানে প্রিয়াঙ্কা চোপড়ার যতগুলো পোর্শন রয়েছে, ওই পোর্শনে কি ক্রাফট, এবং যেখানে দীপিকার সাথে রয়েছে ওখানে যে কিভাবে ডমিনেট করেছে, আমি মনে করি প্রিয়াঙ্কা চোপড়া অনেক অনেক বেটার অ্যাক্ট্রেস। সাত খুন মাফ দেখলেই সেটা বোঝা যায়, ক্রিমিনাল দেখলে বোঝা যায়। প্রিয়াঙ্কা চোপড়া না আরো অনেক কিছু করতে পারতো, কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে যাওয়ার সিদ্ধান্তটা আমার মনে হয় যে ওর মানে আমার ঠিক পোষায়নি। ঠিক আছে, হয়তো করছে নিজের মতো করে, সবার বড় হওয়ার ইচ্ছে থাকে, কিন্তু ওর পোটেনশিয়াল যা ছিল, ও যদি এখানে না, করতো। বড় হওয়ার ইচ্ছে কি, ওকে বলিউডে কাজ করতে দিচ্ছিল না করণ জোহর, তাই জন্য ও তখন চলে গেছিল আমেরিকায়। আরে জানো না ওই গল্প?
শাহরুখ খানের সাথে এত না, প্রেম। বাবার এটা হলো সেই- শাহরুখ খানের ওই জ্যাকেট পরবর্তী সময় বলে শাহরুখ খান অনেক বড় আছে ব্যাকল্যাশ। সেটার পরে তো অনেক কাজ করেছে, একদম করেনি তা তো নয়। না ও যে স্ট্রাকচারের কাজগুলো ওগুলো তো ছিল না, ওগুলো তো করলো না শেষে। শেষে স্কাই ইজ পিঙ্ক মানে কত ছোট ছবিতে নেমে গেল না প্রিয়াঙ্কা চোপড়া। ওই বড় প্রোডাকশন ব্যাকিং করছে না, বড় হিরোরা কাজ করছে না। খুব বাজে ব্যাপার এইগুলো, মানে এগুলোর কোনো মানে হয় না, কোনো মানে হয় না। বা বিবেক ওবেরয়ের ক্ষেত্রে যেটা সালমান খান করেছে শুনতে পাওয়া যায়, মানে বিবেক ওবেরয় তুমি ভাবো তো বিবেক ইয়েতে ওবেরয়ের একটা দোষ ছিল। রামুর বিবেক ছবিতে ওবেরয়ের একটা দোষ ছিল, বিবেক ওবেরয়ের একটা দোষ ছিল। বিবেক ওবেরয়কে যখন ঝামেলাটা হয়েছিল সোহিল খান আরবাজ খানের সাথে কথা হয়েছিল, ওরা কিন্তু ওকে বলেছিল যে যেহেতু ওরা খুব ভালো বন্ধু ছিল, যে দেখ আমরা দাদার সাথে কথা বলছি, তুই ব্যাপারটা নিয়ে ভাবিস না। ও যেটা করলো, ও প্রেস কনফারেন্স করে দিল এবং রাতের মধ্যে প্রেস কনফারেন্স করে সবাইকে বলে দিল আমাকে 41টা মিস কল এসছে, আমাকে ওদিকে আয়েশকে জ্বালানো হচ্ছে। এই স্টেটমেন্টটা দেওয়া উচিত ছিল না। যেখানে ব্যাপারটা দেখো আমার মনে হয় কি সব বিষয়গুলো যদি শর্ট আউট করা যায়, সেগুলোকে শর্ট আউট করার জায়গাতেই রাখতে, পাবলিসিটি স্ট্যান্ড সবসময় ওয়ার্ক করে না। আর সালমান খান যে কি জিনিস ছিল সেই সময়, একটা ভিডিও আছে দেখো, মানে অরিত্র দেখে যাও, সাগরলীলা দেখেছিস, সেটা হচ্ছে ওই আরে শিল্পা শেট্টি, ও হচ্ছে এই পার্টটা দাঁড়াবে, ঠিক আছে, পরবর্তী সময় ও যেহেতু ওখানে সালমান খান বসে রয়েছে, ও মুভ করে এপারে চলে আসবে একটা অ্যাওয়ার্ড শোতে, এপারে বিবেক ওবেরয় ছিল। মানে সালমান খানের যে ফিয়ারটা সেটা কি লেভেলে ছিল। বিবেক ওবেরয় সেখানে ডান্স পারফর্ম করার পরে লাস্টে সালমান খানের সামনে এরকম কান ধরছে, স্টেজে পারফর্ম করার পরে সালমান খানের মুখে কোনো এক্সপ্রেশন নেই। এগুলো কত বছর ধরে বলিউডে হয়েছে বলো তো? এদিকে আবার বিবেক ওবেরয়ের বাবা সালমান খানকে প্রেস করে। এখন তো আমি বলবো সালমান খান ঠান্ডা হয়ে গেছে। সালমান খান দেখবে এখন আর কোনো কিছু থাকে বলে আমার মনে হয় না। ও নিজের মতন ফার্ম হাউসে যায়, এবার ফার্ম হাউসে কাউকে কাউকে ডেকে নেয়, সেটা আলাদা বিষয়। তাছাড়া ওর কোনো লেনা দেনা নেই, ঠিক আছে? আরে ভাই 60 বছর বয়স হয়ে গেছে, আর কি ঝামেলা করবে? আমি দেখেছি 60 বছর বয়স হয়ে গেছে, সালমান হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা, মানে একটা যেন সেই সন্ন্যাসী টাইপের হয়ে গেছে। আর আমির খান হয়ে গেছে যেন খুব উইজডম ওয়ালা কোনো বুড়ো লোক, সবাইকে দেখলেই বলছে আয়া জ্ঞান দেবো, দেখ আমি কি করেছি, সবাইকে জ্ঞান দিচ্ছে। তুমি দেখবে আমি লাস্ট 1.5 বছরে এরকম কোনো ইউটিউব চ্যানেল নেই যেখানে আমি আমির খানকে দেখি। আর সব জায়গায় শাহরুখ আমাকে ল্যাপটপ দিয়েছিল, আমি 4 বছর রেখে দিলাম, তারপর বটন টিপলাম, দেখলাম অন হচ্ছে না। আরে এক গল্প শুনে শুনে মানে শাহরুখও ভাবছে কেন গিফট করেছিলাম। ভাই এবার থাম তুই, এবার থাম। এইখানে কেন বলতো, আমির খানের যতগুলো ভালো ছবি, একটা যদি খুব একটা কমন জিনিস রয়েছে প্রত্যেকটা ইন্টারভিউতে, যতগুলো ভালো ছবি আমির খান এরকম ভাবে বলে, ওটা না প্রথমে এরকম ছিল না। আমি রাজুকে বললাম এটা কর, এই যে ছবিটা, এই ছবিটা এরকম রাজনা বসন্ত এরকম ছিল না, আমি বললাম এটা কর। এবার হেয়ার ব্যান্ডটা আমির খান খুললো, হ্যাঁ আমি জানতাম থাগস অফ হিন্দুস্তান ভালো হবে না। আমি তো দেখে দেখে বললাম এটা কি বানিয়েছি ভাই। আর আমির খান পুরো এরকম অ্যাক্টিভিটি করে, আমার তো একদম ভালো লাগেনি। আদি এবং ভিক্টররা বলছে এটা কি হয়ে গেছে। আমি দেখে বলছি ভাই অন্য কোনো ফিল্ম চালিয়ে দে, এটা কি। এবার যতগুলো ভালো ছবি আমির খান তার ক্রেডিট আমির খানের, যতগুলো খারাপ ছবি ক্রেডিট ডিরেক্টরের। এই ব্যাপারটা আমার হেভি লাগে, না না হেভি। আরেকটা ব্যাপার আছে, না না আমিরের আরেকটা জিনিস আমার হেভি লাগে, ওই লন্ডন টাপের যে জার্নালিস্ট ছিল না, কি নাম বলো না, সৌরভ দ্বিবেদী, ও এবার দেখবে পিছনে পড়ে যায় যে क्या हुआ था बताइए, अरे बताइए ना স্যার हम लोग तो बैठे ही है सुनने के लिए, ও দেখবে পিছন ছাড়ে না। এবার আমির খান গেছিল না সিতারে জমিন পরে, 5 ঘন্টার একটা পডকাস্ট আছে, তো ওখানে কথা বলছে, এবার ওকে ধরেছে থাগস অফ হিন্দুস্তান নিয়ে, বলছে क्या हुआ बताइए, काफी सारी बातें हैं, एक तो मुझे पिक्चर का नाम सही नहीं लगा, ये थग्स ऑफ हिंदुस्तान नाम मुझे सही नहीं लगा, मुझे आदि ने बताया कि पायरेट्स ऑफ द कैरेबियन, तो वैसे ही थग्स ऑफ हिंदुस्तान। तो मैंने बोला ठीक है। फिर मैं घूमने के लिए गया था किरण के साथ, तो आदि ने मुझे फोन किया, यार हमने क्या पिक्चर बनाई है, तू आजा। तो मैं आया, उम्दा पिक्चर बनाई है, उम्दा उम्दा। मुझे मैं आया, मैंने पिक्चर देखा, मैंने बोला आदि ये क्या बकवास है। आदि ने बोला नहीं यार मेरे को एकदम सही लग रहा है। तो क्या होता है कि जब भी मेरी फिल्म रिलीज होती है तो मैं बहुत टेंस्ड हो जाता हूँ, मैं सो नहीं पाता हूँ। लेकिन एक बार वो थग्स ऑफ हिंदुस्तान के दौरान तो मैं सो रहा था, तो किरण ने मुझे कहा आपको टेंशन नहीं है, मुझे बोला किरण पिक्चर खराब है, मेरे मन की नहीं हुई है। तो মানে কিভাবে গল্পটা বানিয়ে, মানে
মানে আদিত্য চোপড়া ধরো একটা ইন্টারভিউ তো দেখেছি, ও প্রায় 50টা ইন্টারভিউতে আদিত্য চোপড়াকে গালাগালি দিয়েছে। মানে মনে মনে কি খিস্তি দিচ্ছে বলতো যে বাঞ্চোদ, ঠিক আছে মানে আমি বলছি, আমি আমির খানকে গিয়েছি, বলছি ওর রিয়াকশনটা তো এরকম হবে যে ভাই এত টাকা ফিজ নিলি, ঠিক আছে, তখন নাচানাচি করলি। ওরে ভাই, এইটা নিয়ে যে কমেন্ট করবে। আমির খানের সব থেকে হাইট লেগেছে হচ্ছে যখন জিজ্ঞাসা করেছে লালান টপে আমল গুপ্তের ব্যাপারটা, যে জামিন পর ওই ছবিটা তো মানে অনেকে বলে, মানে আমল গুপ্ত নিজে বলে যে আমল গুপ্তই বানিয়েছে। তুমি যদি আমল গুপ্তের বাদবাকি কাজগুলো দেখো না, একটা বোঝা যায় যে আমল গুপ্তই হয়তো ছবিটা বানিয়েছে, কারণ ওর পরবর্তী যে স্ট্যানলিকা ডাব্বা বলে একটা সিনেমা বানিয়েছিল আমল গুপ্ত, তুমি ওটা দেখলে বুঝতে পারবে তারে জামিন পর ওই বানিয়েছে। স্ট্যানলিকা ডাব্বা এবং আরেকটা ছবি আছে যেটা হচ্ছে স্কেটবোর্ড নিয়েছিল ওই মেয়ে, ওই ছবিটা আমি নামটা মনে করতে পারছি না। এই দুটো ছবি দেখলেই বোঝা যায় যে ওই বানিয়েছে। ইভেন আমি বলছি ও লাস্ট ছবিটা বানানো, যেটা ভালো ছবি হয়নি, সানিয়া বলে সম্ভবত, ওই ছবিটার ওপেনিংটাও কিন্তু একই রকম, যে ও নিজের ড্রিমটাকে খুঁজতে যায়, ও ছোটবেলা থেকে জিনিসটা পাচ্ছে না। তো ওটা ক্রাফট তো বোঝা যায় ডিরেক্টরের, ওটা বোঝা যায়। আমির খানকে জিজ্ঞাসা করছে যে ছবিটার কেসটা কি হয়েছিল। এবার আমির খান, মানে আমির খান সব থেকে সুন্দর করে হচ্ছে গল্প যেটা, ও মাঝখান থেকে একটা ইনসিডেন্ট বলে এবং বলার পর হচ্ছে ব্যাক স্টোরিতে ঢোকে। এটা হেভি করে আমির খান, ইয়ে মামলা ও নেই হ্যাঁ। এবার আমির খান বলা শুরু করলো যে আমি ওকে ডেকেছিলাম, ও আমাকে মানে প্রথমেই তোমার ব্যাপারটা শুনে মনে হবে এটা একটু কেমন জানো, ও অক্ষয়ের সাথে মিট করতে চাইছিল, অক্ষয় খান্নার সাথে, অক্ষয় খান্নাকে নিয়ে কাজটা করবে। আমি বললাম আমাকে গল্পটা শুনিয়ে দে ভাই। আমি গল্পটা শুনলাম, শুনে আমি বললাম তুই আমায় কেন কাস্ট করলি না? ও বলছে আপনি এত বড়ই ভাবতেই পারছি না। আমি বললাম তুই যদি আমাকে বলিস আমি কাজটা করবো, ঠিক আছে। এবার ভাবো এতটা শোনার পরে অক্ষয় খান্না ভাবছে মানে কি ঢ্যামনা মাল, সালাম আমার দিকে কাজটা আসছিল না, ভালো কাজ আসছিল, ওটা মাঝখান থেকে কাটিয়ে দিয়েছে এবং অক্ষয় খান্নাকে জানায় পর্যন্ত নিয়ে এটা। এবার যাই হোক, আমির খান তারপরে বলছে ওকে আমি ওপর ছেড়ে দিলাম, আমি বার্ডন হতে চাইনি, আমি বাইরে ছিলাম, কাজ বাজ করলো, আমার টিম বলছে যে কিরকম কি শুট করেছে, কাজটা একেবারে ভালো না। আমি ফুটেজ দেখলো। এবার তুই ভাবো এটা কত বড় একটা প্রেশার, যে ফুটেজ দেখে আমি ওকে বলছি ভাই আমি ছবিটা থেকে বেরিয়ে যাচ্ছি, তুই অন্য কারোর সাথে ছবিটা বানিয়ে নে, আর না হলে তুই আমার ওপর ট্রাস্ট করে আমি বানাচ্ছি। আর আমল গুপ্তা যে বিষয়টা বলছে, আমল গুপ্তা বলছে পুরো ছবিটা আমল গুপ্তা বানিয়েছিল। আমির খানের এই স্টেটমেন্ট, এটা একদম শেষ ভাগে, মানে ছবিটা হয়ে যাওয়ার পর সিনেমাতে অ্যাকচুয়ালিতে নাকি ওই গানটা খালি আছে না বম বম বলে, ওটা নাকি ডিরেক্ট করেছে আমল গুপ্তা, সেদিনকে শরীর খারাপ ছিল, ওইটা খালি আমির খান ডিরেক্ট করেছে, ক্রেডিট নেয় পুরো সিনেমাটা, এরকম রিউমার আছে। এই যে বিষয়টা না, যে আমির খান বলেছে, এটা আমির খান বলেছে ওকে যে হয়তো ছবিটা আলাদা সাথে বানা, আর নাহলে আমি কাজ করছি তোর নাম থাকবে, এটা ছবি কমপ্লিট হওয়ার পর বলেছে। বলে তখন আমার কিছু করারই নেই, আমি পুরো খেটে ছবি এডিট করে ফেলেছি, ছবি বানিয়ে ফেলেছি। সেইটা আমির খান যদি আমাকে সেই টাইমে বলে আমি কি করবো, আমি ছবিটাকে বাদ দিয়ে দেবো? মানে এইগুলো শোনার পর তখন মনে হয় জিনিসটা করতে পারে না হচ্ছে বিধু বিনোদ চোপড়ার সাথে, বিধু বিনোদ চোপড়ার ওখানে এটা চলে না। বিধু বিনোদ চোপড়া তো খুব অ্যাডামেন্ট টাইপের লোক আছে, ওর সাথে ওটা করতে পারে আমার যেটা দেখে মনে হয়। বাকি প্রত্যেকটা প্রোডাকশনে ও চালায়। অনুভব ওই যে অভিনব কাশ্যপ, অনুরাগ কাশ্যপের ভাই, ও যে ইন্টারভিউতে যে কথাগুলো বলেছিল খুব একটা ভুল কিছু বলেনি, ঠিক আছে। এদের মধ্যে ডিরেক্টরকে সব থেকে কমফোর্টেবল করে বা ছাড়ে হচ্ছে শাহরুখই একমাত্র, মানে তবু অনেক বেটার। ডিরেক্টরকে টেক ওভার করে নেবো, ইনসাল্ট করবো। শাহরুখ খানের বেটার কি বলতো, শাহরুখ খান না নিজেকে খুব সিরিয়াসলি নেয় না, বা নিলেও সেটা অ্যাটলিস্ট পোর্ট্রে করে না। মানে ইন্টারভিউতে তুমি দেখবে এখনো মানে ও পরিষ্কার একটা বক্তব্য আছে, ভাই আমি ভাড় আছি, ঠিক আছে, আমি ভাড়, আমাকে তুমি যদি পয়সা দাও আমি গিয়ে বিয়েতে নাচবো। তো খুব বেশি ইন্টেলেকচুয়াল দেখানোর চেষ্টাও নেই, যে কারণে আজকের ইউথের সঙ্গে কিন্তু ওর এখনো একটা কানেকশন রয়েছে। আমির খানে কিন্তু সেই কানেকশনটা হারিয়ে গেছে, একদম পরিষ্কার। আমির খান এই পাঞ্জাবি পরে সব জায়গায় চলে যাওয়া, এটা কিন্তু ওর জন্য ক্ষতিকর হচ্ছে, ঠিক আছে, এটা বুঝছে না। কিন্তু তুমি দেখবে শাহরুখ খান এখনো কিন্তু মানে নিজেকে তুমি দেখবে যে যেভাবে মেনটেন করে, ও কিন্তু কখনো দেখাতেই চায় না যে আমি খুব বুড়ো হয়ে গেছি, খুব অভিজ্ঞ একটা স্টার হয়ে গেছি। ও কিন্তু এখনো নিজেকে মানে স্টাইলিশ দেখানোর চেষ্টা রয়েছে, ঠিক আছে, যে আমি এখনো একটা অ্যাকশন হিরো, মানে আমার 3টে ছবি লেগেছে অ্যাকশনে, মানে 2টো ছবি লেগেছে অ্যাকশনে, তাহলে আমি নিজেকে ওইভাবে পোর্ট্রে করবো। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। আর আমাদের দেশে কিন্তু না, আমি সব থেকে এই জিনিসটা নোটিস করেছিলাম। হ্যাঁ সরি, কি বললো? আমি বলছি আমাদের দেশে অফ স্ক্রিন পার্সোনাটাই সব থেকে আগে, মানে সব থেকে বড় ব্যাপার। না, আমি আরেকটা জিনিস নোটিস করেছিলাম,
ওই দেখবে এরা তিনজন খান ওই একটা মিডল ইস্টে কোথায় গেছিল না, দুবাইতে না কোথায় একটা, সেই তিনজনে একসাথে ওইখানে আমি দেখছিলাম আমির না খুব নিজেকে চালাক ভাবে, তো আমির বলছে যে আই এম দ্য মোস্ট রিলাক্টেন্ট শাহ, হোয়াট 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 ইউ সে শাহ, জিজ্ঞাসা করেছে। তখন এবার শাহরুখ খান তো এরকম ওর সামনে বেশি কায়দা করতে গেলে শাহরুখ খান তো ভালো দেয় হিউমারের সাথে, বলছে নো আমির, আই থিঙ্ক ইউ আর ফরগেটিং ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি আ স্টার। ঠিক আছে, as far as I remember you always wanted to be a star, don't lie। ঠিক আছে, আর সালমান পিছন থেকে হো করে হেসে ফেলেছে। ঠিক আছে, ওইখানে পুরো চাটন দিয়ে আচ্ছা করে না। আমির খান কিরকম দেখা বলো যে আমি তো স্টার হতে চাইনি, আমি হয়ে গেছি অ্যাক্সিডেন্টালি। হতে চাওনি তুমি, হতে চাওনি। এখানে হয়তো আমি বলবো সালমান অনেক বেটার এই জায়গাতে, ওর কিন্তু ভাই আমি এই লোকটা আছি, আমি এইটাই দেখাবো, ভার মে যায় তুই কি ভাবলি, ছবি লাগলে লাগলো, না লাগলে না লাগলো, আমি এটাই আমি আর বদলাবো না, এটা হওয়া উচিত নয়, অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করা উচিত নিজেকে যুগের সঙ্গে সঙ্গে। কিন্তু তবুও তুমি যদি আর হিউম্যান বিং দেখো, ঠিক আছে অ্যাটিটিউডটা। আমার মনে হয় সালমান খান অনুপমা চোপড়া তখন অনেক ইয়াং, অনেক আগের ইন্টারভিউ গিয়ে বলছে যে জো পিকচার নেই চালি ও খারাপ পিকচার, ঠিক আছে, কি অনুপমা চোপড়া শকড হয়ে গেছে, ঠিক আছে, যে কি বলছে ahead of time, बल्कि if it is ahead of time, बोलते तो उसको उसी टाइम में बनाओ, पहले मत बनाओ। আলাদাই আলাদাই, সালমান খান অন্য জিনিস না। তবে সালমান খানের ওই যে শোটা যেটার কথা তুমি বলছো, ওটা স্টার ওয়ার্ল্ডেও হতো, আর আরেকটা মনে হয় কোন একটা নেটওয়ার্কে হতো, ওটা হিন্দি ইংলিশ দুটো ভার্সনে হতো, বুঝলে তো ওই শোটা তখন টেলিভিশনে হতো। ওটাতে সালমান খান কি করেছিল জানো, ঢুকে অনুপমা চোপড়ার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেছে, অনুপমা চোপড়া চমকে গেছে। ঠিক আছে, বলছে বলছে তোমার থেকে আমি সিনেমা শিখতে এসেছি, বলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেছিল। ওই পুরো শোটা যদি ফুটেজটা পাও দেখো, প্রথমে ঢুকেই করে, অনুপমা চোপড়া পুরো চমকে যায় যে কি করছে, মানে চাটন দিচ্ছিল আর কি, বুঝতে পারলে তো। না না, অনেকে বলে না যে ক্রিটিকদের আমরা গুরুত্ব দিই না গুরুত্ব, এটা দেখবে অনেকে বলে, সালমান হচ্ছে মানে ওইসবের হচ্ছে মানে বাপ আর কি, ও ফর রিয়েল গুরুত্ব দেয় না, ওদের ভার মেয়ে যায়, আর পাবলিক আমার হল থেকে দেখে বেরোলে খুশি হলেই হলো। আগে জি ইটিসিতে বসতো না কোমাল নাহাটা, ওই কোমাল নাহাটা হচ্ছে একটা ছবির স্ক্রিপ্ট ডক্টরিং করছিল, আর ওই ছবিতে মানে অক্ষয় প্রডিউস মানে ছিল না, কোনো ছিল, জানতে পেরেছে, আর তখন হচ্ছে কোমাল নাহাটা এসছে, এটা নিয়ে বারবার করে কথা বলে কোমাল নাহাটা, এখন তো আরো বলে, আগে বহু আগে বলেছিল, তখন বোধহয় ও একটা কি অক্ষয়ের সম্পর্কে একটা হেডলাইন লিখেছিল যে তিসমার খান অক্ষয় ডু অর ডাই ফিল্ম, এরকম একটা কিছু লিখেছিল। অক্ষয় ওকে বলছে যে তুমি ওই ছবিটা স্ক্রিপ্ট ডক্টরিং করছো তো, ছবিটা বক্স অফিসে হিট হবে তো। এবার পুরো যেহেতু মালটা প্রডিউসার, ও জানে না যে স্ক্রিপ্ট ডক্টরিং আছে, ও ছবিটা হিট হবে তো, ছবিটা জেনুইনলি চলবে তো। এবার না কুমালাটা চাপ খেয়ে গেছে, কি করে এটা বলতে পারি ছবি চলবে, বলে তুমি এটা ঘটনাটা এরকম হয়নি, অক্ষয়কে নিয়ে লিখেছে, অক্ষয়কে নিয়ে লিখেছে, ঠিক আছে, না না শোনো না, অক্ষয়কে নিয়ে লিখেছে, অক্ষয় কুমার খেপেছিল ওর উপর। এবার এসছে, এবার কোমাল নাহাটা নাকি সেই আপকা সুরুর না তেরা সুরুর হয়েছিল, তার একটা সিকুয়েল হয়েছিল আপকা সুরুর বলে, এবার সেটার মনে হয় স্ক্রিপ্ট ডক্টরিং করছিল। তো অক্ষয় কুমার এসছে, বলছে ইয়ে क्या हो रहा है, বলছে স্ক্রিপ্ট ডক্টরিং हो रहा है, ঠিক আছে, বলছে कौन है স্ক্রিপ্ট ডক্টর, বলছে কোমাল নাহাটা জি। আর অক্ষয় কুমার নাকি ওকে দেখে পুরো হ্যাঁ 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 করে হেসে দিয়েছে, বুঝতে পারলে তো, এমন হেসেছে, ঠিক আছে। এবার কোমাল নাহাটা খারাপ লেগে গেছে, কোমাল নাহাটা বলছে যে কি এটা হলো, তুমি এরকম ভাবে হাসলে কেন। তো অক্ষয় তখন বলছে যে আমি তো কিছু বলিনি। এটা তুমি যেটা বলছো এটা তো পরের, এটা তো আমি এটা বলছি, এটা হচ্ছে জিটিসি টাইমে, যখন হচ্ছে অক্ষয় একটা প্রডিউস করার ছিল, তখন ওকে বলছে যে এই ছবিটায় আমি আছি, আর মানে একটা সিন তৈরি করছে, বলছে আমি এই ছবিটার মধ্যে আছি, ছবিটা তুমি স্ক্রিপ্ট ডক্টরিং কেন, ছবিটা তুমি বানাও, এবার তোমার গ্যারেন্টি দাও ছবিটা হিট হবে। এবার না আর কিছু বলতে পারছে না, তুমি এটা বলছে, এটা তো নিষেধ বলছে। আরে ভাবো এরা হচ্ছে কিরকম জায়গায় ছিল একটা টাইমে, যে উল্টো দিকে যে বলছে, যে ক্রিটিক্স বলছে যাই বলছে তাকে জব্দ করে দিতে পারতো। আর আমার মনে হয় কি যে এদের দিকে ঠিকই আছে, মানে এটাতে কোনো ভুল নেই। আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, তোমরা নিজেরাও দেখেছো, এই দেখো এমন বহু ট্রেড এক্সপার্ট, বহু ক্রিটিক রয়েছে, যারা ধুরন্ধর যখন এসেছিল, তোমরা দুজনেই দেখেছো, এটা ছবিটাকে ব্যাশ করে দিয়েছিল, হাফ স্টার 1 স্টার দিয়েছে। আমি কাল পরশু দেখলাম অরিত্র, যেটা আমি তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলছিলাম, ওরা এবার ছবিটাকে কত স্টার দিয়েছে জানো, 5 স্টার। এবার ধুরন্ধর আর ধুরন্ধর 2 এর মধ্যে কি এমন পার্থক্য আছে যে আগের পার্টটা কারো ভালো লাগেনি, এই পার্টটা পাগলের মতো ভালো লাগবে। তো এদেরকে জব্দ করা, এদেরকে খিস্তি দেওয়া উচিত মাঝে মাঝে মনে হয়। কোমাল নাহাটা আরেকটা শো করতো, ওইটা আমার মানে কোনোদিনও ভুলবো না। ওটাতে কি হতো, স্টারটাকে ইনভাইট করতো, করে স্টারকে বসাতো, ও
ওর সামনে রিভিউ করতো ছবিটা, বুঝতে পারলে তো? একটা ফরম্যাট ছিল। তো ওটা বেশি দিন ওয়ার্ক করেনি, বিকজ ওই 2008-এ শুরু হয়েছিল, বেশি দিন ওয়ার্ক করেনি বিকজ ঝামেলা হয়ে যাচ্ছে, লাইভ টেলিভিশনে ঝামেলা হয়ে যাচ্ছে। তো সেই সময় প্রথমে রাবনে বানাদি দিয়েছে, এবার শাহরুখকে ডেকেছে, এবার শাহরুখকে আর কি রাবনে বানাদি জুড়ি খুব সাকসেস, তো প্রশংসাই করেছে। এবার শাহরুখকে জিজ্ঞাসা করেছে যে এই যে গোপটা থেকে বউ চিনতে পারছে না, গোপ সরিয়ে দিলে এটা কি হয় নাকি বাস্তবে? এটা মানে লজিক মানে ইলজিক্যাল লেগেছে। তো শাহরুখ তখন বলছে যে দেখুন এটা তো সিনেমা। শাহরুখ কিছু মানে খারাপ বিহেভ করেনি। শাহরুখ বলছে যে এটা তো সিনেমা, দেখুন এটা আমরা একটা সিনেমাটিক লিবার্টি দিচ্ছি, কারণ সিনেমাটা বাকি রিভিউ ভালো দিয়েছে। এবার তারপরে আমির এসছে, কারণ রাবনে বানাদি জোড়ির 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে গজনী বেরিয়েছিল, তো গজনীও হিট হয়েছে, গজনীও ভালো রিভিউ দিয়েছে, তো আমিরও এসছে খুব ভালো। তো ওই দুটো এপিসোড খুব চলেছে, জুমে হতো ওটা। এইবার তারপরে জানুয়ারি মাসে 2009 নেক্সট সব থেকে অ্যান্টিসিপেটেড ছবি হচ্ছে চাঁদনি চক টু চায়না, ঠিক আছে? নিখিল আডবাণী ডিরেক্ট করছে, অক্ষয় কুমার হিরো, অক্ষয় কুমারের তখন খুব ভালো স্ট্রিক চলছে, সিং ইজ কিং ফিং এসছে। আর ওই ছবিটা পুরো ওই চায়নাতে শুটিং হয়েছে, ঠিক আছে? তারপরে 20th সেঞ্চুরি ফক্স ওটা প্রডিউস করছে, তো বিশাল ম্যাসিভ বাজেটের ছবি, তো প্রচুর এক্সপেকটেশন। এবার ছবিটা খারাপ হয়েছে, ওরা রিভিউ দিয়েছে খারাপ। আর অক্ষয় আর নিখিল আডবাণী এসছে, কে বসিয়ে এবার কোমাল লাহাটা শুরু করেছে, কোমাল লাহাটা বলছে ছবিটা পুরো খারাপ, এটা খারাপ। অক্ষয় কুমার যা খেপে গেছে না পুরো, ওটা দেখো, কোনো জানি না ফুটেজটা আছে কিনা, ইউটিউবে দেখো সার্চ করে। অক্ষয় কুমার যা খেপে গেছে না অন ক্যামেরা। অক্ষয় কুমার বলছে যে একটা ইন্টারন্যাশনাল স্টুডিও, সেই সময় একটা চল হয়েছিল যে হলিউড স্টুডিও ইন্ডিয়াতে আসছিল, বলছে একটা হলিউড স্টুডিও প্রথম ইন্ডিয়াতে এসে খরচা করে বানাচ্ছে, আপনি চাইছেন যে প্রথম ছবিতেই ওরা দরজা মানে পাত্তারি গুটিয়ে চলে যাক, এই আপনি বলেন আপনি ইন্ডাস্ট্রি গ্রোথ চান? প্রথম এই লাইনটা দিয়ে শুরু করেছে অক্ষয়, ঠিক আছে? এবার নিখিল আডবাণী থামাচ্ছে ব্যাপারটাকে, অক্ষয় হেভি খেপে গেছে, মানে অক্ষয় কুমারকে ওই রকম রেগে যেতে তুমি কোনোদিনও দেখবে না। অক্ষয় চিরকাল একটু মানে ব্যাপারটাকে লাইট করেই নেয়, কিন্তু ওইটাতে হেভি খেপে গেছিল, মানে অন ক্যামেরা পুরো খেপে গেছে, মানে অক্ষয় পুরো নিতেই পারছে না ব্যাপারটা, বুঝতে পারলে তো? মানে অক্ষয় বলছে আপনি কোনো এফোর্ট দেখতে পাচ্ছেন না ছবিটার মধ্যে। এবার নিখিল আডবাণী ওকে থামিয়ে নিখিল আডবাণী জাস্টিফিকেশন দিচ্ছে যে দেখুন এরকম মনমোহন দেশাইয়ের একটা জোন আছে, এই আছে ওই আছে। এবার কোমাল লাহাটাও না, মানে অক্ষয় এত খেপে গেছে, কোমাল লাহাটাও এবার সেফ খেলছে। কোমাল লাহাটা বলছে আমি বলছি না, এটা অডিয়েন্সের রেসপন্স আমাদের কাছে এসছে, বুঝতে পারলেন? সে অক্ষয় কুমার ওইটাতে যা খেপেছিল না, মানে সে না আমি একটা কথা বলবো অনেস্টলি অরিত্রদা, চাঁদনি চক টু চাইনা ছবিটা আমার খুব পছন্দের ছবি। আমি ছোটবেলায় এত দেখেছি ছবিটা, আমি এখন দেখলে আমি জানি না কেমন লাগবে আমার কিন্তু ভীষণ পছন্দের ছবি। আমার কিন্তু ওই ছবিটা একটা সিন হেভি মজার লাগে, সেটা হচ্ছে মালটার টাকা পেয়েছে, এই টাকা বলছে লটারি জিতেছে, লটারি জিতে তার আগেই বলছে যে বাপ্পা মুঝে কুছ দে দো, বাপ্পা মুঝে কুছ দে দো, বলে লটারিতে দেখছে নাম্বারটা মিলে গেছে, তখন গানটা হচ্ছে গানটা পুরো ওপরে উঠছে। সিনটা এমন সিন, মালটার উপরে ভগবানকে পুজো দিচ্ছে, আগুন লেগে গেছে সন্ধ্যা থেকে লটারিতে, এবার মালটা ঘোরাচ্ছে, ছাই হয়ে গেছে। ওই এক্সপ্রেশন সুইচ করলো একটা শটে, আমি হিলারিয়াস ছবি, যা তা স্পুফ ফিল্ম ওইটা। এবং কি বলতো, নিখিল আডবাণী নিজে এসে বলেছিল একটা ইন্টারভিউতে যে ওদের প্রবলেমটা কি হয়ে গেছে, ছবিটা অ্যাকচুয়ালি ওই চাও ইউন ফ্যাট, সরি স্টিফেন চাও এর যে ছবি কাংফু হাসাল, ওই স্টিফেন চাও এর ফরম্যাটের ওরা ছবিটা করছিল, ঠিক আছে? এবার নিখিল আডবাণীকে দিয়েছিল, নিখিল আডবাণী ওয়াজ অ্যাসাইন ডিরেক্টর, মানে ওটা রোহন সিপি প্রডিউসার ছিল, রোহন সিপি নিখিল আডবাণীকে এনেছিল। তো এবার ব্যাপার হয়েছে কি, ওরা বাকি সবকিছু ঠিক আছে, অক্ষয় কুংফু করবে, সবকিছু করবে, অ্যাকশন কমেডি, আর জ্যাকি চ্যান স্টিফেন চাও ওরকম জোনের মধ্যে হবে ব্যাপারটা। ওর বক্তব্য হচ্ছে যখন ছবিটা রেডি হয়ে গেছে, ও কি করেছে, মনমোহন দেশাইয়ের যে রাইটার ছিল, ওনার নাম ছিল প্রয়াগরাজ বলে, মনমোহন দেশাই সব সিনেমা লিখেছে, আমার একবার অ্যান্থনি সব লিখেছে, তো প্রয়াগরাজকে ওরা ডেকেছে, ডেকে ওটা ছবিটা দেখাচ্ছে, বলছে प्रयाग जी आप देखिए आप कैसा लगा, मसाला फिल्म है। प्रयागराज দেখে বলছে যে यार तुम लोग मंजी इतना करते हो, मनमोहन देसाई का नाम लेते हो, लेकिन तुम उनका फिल्म अच्छे से फॉलो नहीं करते हो। बोलছে क्यों? बोलছে तुम्हारा पिक्चर के इंटरवल में मिठुन का कैरेक्टर मर जाता है, अक्षय को अभी बदला लेना चाहिए, सेकेंड हाफ से तुम्हारा पिक्चर पूरा सीरियस जोन में जाना चाहिए, तुम तब भी कॉमेडी कर रहे हो, तुम क्लाइमैक्स में जाके जब तुमको विलेन को मारना है, उसको दादा का बदला लेना है, तब तुम उसको आलू दिखा रहे हो, वो जो तुम्हारा पिक्चर यहीं पे फेल हो गया। बोलছে तुम कॉमेडी करो, फर्स्ट हाफ में जितना कॉमेडी है ठीक है,
लेकिन जैसे ही तुम्हारा पिक्चर वो इंटरवल पॉइंट हो गया उसके बाद से तुम्हारा पिक्चर सीरियस होना चाहिए, ইট শুড বি অনলি অ্যাবাউট অ্যাকশন। ও লজিক বুঝি, ও আমার একবার অ্যান্থনির এক্সাম্পল দিয়েছিল যে প্রাণ নিজে এই জীবন নিজের পায়ে হুইস্কি ফেলে প্রাণকে দিয়ে বলে পরিষ্কার কর, তো প্রাণ এরকম হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে। পরে ওটা সঙ্গে সঙ্গে যদি তুমি সেট আপ করো সঙ্গে সঙ্গে পে অফও তোমাকে করাতে হবে, ঠিক আছে? তো ওইখানে প্রবলেম হয়ে গেছিল যে ওই যে তোজো নাকি হোজো নাম ছিল, ও যে মেরেছিল মিঠুনকে ওই টুপি ছুঁড়ে, সেটা তো ক্লাইম্যাক্সে ওকে ওরকম সেম ভাবে মারতে হবে না, ডেডলি ইম্প্যাক্টটা দিতে হবে। সেটা দেখবে ওখানে লাস্ট ক্লাইম্যাক্সেও কমেডি করছে অক্ষয় কুমার, ওকে আলু হিসেবে ইমাজিন করছে, অ্যাকশন করছে, দেখবে ওখানে কমেডিতে চলে যায় ওরা। তার আগে কিন্তু যেখানটা সিরিয়াস ওর কুংফু ট্রেনিং ফেনিং হচ্ছে ওই জায়গাগুলো কিন্তু দেখতে ভালোই লাগে কিন্তু ছবিটার মধ্যে, কিন্তু যেই মুহূর্তে কমেডি না আমার চাঁদনি চোখে ছানা যে ছবি, তুমি যদি কুংফু আসেলি বলো, কুংফু আসেলে কিন্তু একদম আলটিমেট ক্লাইম্যাক্সে গিয়ে সিরিয়াসনেসটা ধরে, তার আগে অব্দি কিন্তু ওখানেও কমেডি। তো অক্ষয় কুমার হয়তো নিজেদের যে ওরা যেটা ক্র্যাক করতে চেয়েছে সেই জায়গা থেকে ঠিক, কিন্তু মনমোহন দেসাইয়ের মতন হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়টা আমার মনে হয়। না তো মনমোহন দেসাইয়ের যে বিষয়টা আমি যেটা বলছি সেটা হচ্ছে মনমোহন দেসাই এমন একজন ডিরেক্টর ছিল যে যার ছবির মধ্যে না সিকোয়েন্স এবং লজিক থাকতো না, কিন্তু বলা হতো যে ওটা থিয়েটারে পয়সা ফেলতে বাধ্য করতো। দেখবে আমার একবার আন্ডারে সিন আছে যে তিনজন রক্ত দিচ্ছে, রক্তগুলো এসে এক স্যালাইনে ঢুকছে, মানে ওটা কখনো সম্ভবই না, ওটা পসিবলই না, কিন্তু দর্শক ওটা করতে যায়নি। ওটাতে ওই সিনটা নাকি পয়সা পড়েছে, সবাই ভয়ে ছিল যে এই সিনটা যখন দেখানো হবে লোকে জুতো মারবে, সিনেমাটা পরের দিন হল থেকে নামিয়ে দেবে। মনমোহন দেসাই নাকি বলেছিল এই সিনটায় পয়সা পড়বে সিনেমা হলে, এবং নাকি সেটাই হয়েছে। তো ও বুঝতে পারতো অডিয়েন্সের পালসটা কি, ঠিক আছে? তো মনমোহন দেসাই ছিল হচ্ছে এমন এক গ্রাউন্ডেড ডিরেক্টর, আর একটা ডিরেক্টর ছিল হচ্ছে মুকুল আনন্দ, যে হচ্ছে ক্লাসিক মাস সিনেমা বানাতো, যে সালা এমন ছবি বানাবে যেই ছবিটা হচ্ছে অডিয়েন্স পরেও মনে রাখবে। তো এটা ছিল সেই সময়কার মানে ডিরেক্টরদের মধ্যে একটা ভাগাভাগি ছিল, এই নিয়ে দুজনের মধ্যে বাওয়ালো হতো। কিন্তু আমার মনে হয় চাঁদনি চক টু চায়নার জোনটা ঠিকই ছিল, কিন্তু ছবিটা যেটা মানে ছবিটা ওয়ার্ক না করার অনেকগুলো কারণও ছিল। প্রথম কথা হচ্ছে ছবিটা এরকম কোনো কিছু আমরা সেই সময় ইয়ে থেকে দেখিনি, মানে হিন্দি সিনেমায় দেখিনি। দ্বিতীয় কথা হচ্ছে অক্ষয় কুমারের আগের যে ছবিগুলো সাকসেসফুল যে হয়েছে, তোমার ওয়েলকাম বলো, সিঙ্গিস কিং বলো, যেগুলো পরপর 7 থেকে 8 অব্দি হয়েছে, তুমি দেখো ও কিন্তু যখনই অ্যাকশন করতে গেছে সেই ছবিটা সেই সময় চলেনি, অ্যাকশন চলেনি, ওপেনিংই নেয়নি ছবিটা, ঠিক আছে? তারপরে হচ্ছে যেই টাইমটা হচ্ছে আবার অক্ষয় এরপরেই কামব্যাক তিস করলো, যেটা পুরোপুরি তখন কমেডি, ওই ছবিটা আবার লেগে গেল। কিন্তু ও যখন করলো আবার হচ্ছে তাসভীর, সেই ছবিটা ওপেনিং দিতে পারলো না। আবার করলো হচ্ছে ব্লু, সেই ছবিটাও খুব একটা ভালো করলো না, দেদানাদান আবার ওপেনিং লেগে গেল। তখন অক্ষয় পুরো কমেডিতে শিফট করে গেছে, ওকে না অডিয়েন্স এক্সপেরিমেন্টাল জোনে নিতে চাইছিল, যেটা আমার মনে হয় যে যেই কারণে চাঁদনি চক টু চায়না, যে কারণে আমি আমার ছবিটা দেখি, যতবার দেখি মজা লাগে। ডাইরেক্ট অ্যাকশনে মনে হয় রাউডি রাঠোরই পাবলিক অ্যাকসেপ্ট করেছে মনে হয়, রাউডি রাঠোরই। আর রাউডি রাঠোরের মানে মধ্যেই ব্যাপারটাও ছিল, ওকে লাগছিল হেভি, ডায়লগ ফায়ালগ গুলো হেভি ওয়ার্ক করছিল। আর তখন কি সবে হচ্ছে ওয়ান্টেড সুপারহিট দিয়েছে প্রভুদেবা, ওর জন্য একটা হিন্দি অডিয়েন্স বসে আছে, শালা এ কি বানিয়েছে ছবিটা দেখতে। আর তখন কি মানে এরকম ধরনের ছবি খুব কম পাচ্ছে লোকে, আর রাউডি রাঠোর ভালো বানিয়েও ছিল, মানে এরকম রিমেক তখন ভালো ভালো রিমেক হয়েছিল। প্রভুদেবা কিন্তু একটা আমি অবাক জিনিস দেখি, প্রভুদেবা একটা টাইমে কিন্তু স্টার ডিরেক্টর ছিল, হ্যাঁ, মানে বড় বড় ছবি দিয়েছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, মানে তামিলে ধরো বিজয়কে নিয়ে করেছিল যে ওই এই ছবিটা পোকরি, ওটা সুপারহিট হয়েছিল, ঠিক আছে? তারপরে সালমানকে নিয়ে করলো, এখানে ওটাও সুপারহিট হলো, ওয়ান্টেড, ঠিক আছে? তার পরবর্তীতে তুমি যদি দেখো তেলেগুতে একটা ছবি করেছিল যেটা ওই পরবর্তীকালে আমাদের দেবের আই লাভ ইউ হয়েছে, ওটা তো 5টা না 6টা ল্যাঙ্গুয়েজে রিমেক হয়েছে, ঠিক আছে? ওই ছবিটাও সুপারহিট ছিল তেলেগুতে। তারপরে আরেকটা প্রভাসকে নিয়ে সেই সময় ছবি করেছিল পৌর্ণমী বলে, ঠিক আছে? ওই সিনেমাটা দেখোনি হয়তো, খুব আন্ডাররেটেড ছবি, বাট ওটা তেলেগুতে খুব কাল্ট স্ট্যাটাস আছে, ঠিক আছে? ওই ছবিটা কিন্তু প্রভাসের অন্য ছবি থেকে খুব হাটকে ছবিটা। তারপরে ধরো সেই সময় ও তামিলে করছিল বিশালকে নিয়ে, বিজয়কে নিয়ে, সেই ছবিগুলো হিট হচ্ছিল, তারপরে অক্ষয় কুমারকে নিয়ে করে দিল। তুমি দেখো ওই লোকটা তখন অত সাকসেসফুল ডিরেক্টর, সালমান খানের চক্করে পড়ে এই লাস্টে রাধে আর দাবাং 3 ওইগুলো করতে গিয়ে পুরো মানে চটকে গেল। আরে দাবাংটির থেকে আরেকটা জালিমাল বানিয়েছিল, সেটা হচ্ছে অ্যাকশন জ্যাকসন। ওরে বাপরে বাপ, অ্যাকশন জ্যাকসন যে কি নোংরা ছবি, মানে আমি ভুলতে পারি না ভাই ওই ছবিটা। বাট রাউডি রাঠোরের পুরো পিছন মারা ছবি হচ্ছে ওই ছবিটা, সে মালপত্র দিয়ে কি বানিয়েছে ছবিটা বুঝলাম না ছবিটা, কিন্তু অ্যাকশন জ্যাকসন সেই সময় অ্যাকশন জ্যাকসনে অজয় দেবগনের নাচ,
বেশ না, মানে অ্যাকশন ওরকম জ্যাকসন সেই সময় এত তো ইউটিউব ফিউটিউব গ্রো করেনি, এই সময় সব থেকে বেশি ভিউজ কামিয়েছিল হচ্ছে অ্যাকশন জ্যাকসনের ফার্স্ট লুক। মানে এই লেভেলে ছবিটা হাইপ ছিল যে প্রভুদেবা এই তিনজনের সাথে কাজ করার পর এই ছবিটা আনছে, ছবিটা নিয়ে মারাত্মক হাইপ। আর তার মধ্যে একটা শর্ট নিয়ে একদম দাঁড়িয়ে রয়েছে, ওটা পোস্টার। সেই সময় কি ক্রেজ ছবিটার, সেই ছবিটা অত না জঘন্য ওটার ছবি। একটা একটা দেখবে গ্লিমস টাইপের কিছু বেরিয়েছিল, যেখানে অজয় দেবগন এসে এরকম কোট পরে আছে, সোটটা বার করছে কাটানাটা, ওর কোটের একটা একটা পরে দিক খুলে যাচ্ছে তারপর আরেকটা দিক খুলে, ওটা কিন্তু স্টাইলিশ ভাবে করেছিল। কিছু কিছু এলিমেন্টস কিন্তু ওটা ভালো আছে অ্যাকচুয়ালি, মানে তুমি যদি খুব ভালো করে নোটিস করো মাইনুটলি ছবিটার মধ্যে কিছু। আমি অ্যাকচুয়ালি অজয় দেবগন একটা ইন্টারভিউতে বলেছিল, সত্যি না মিথ্যে বলতে পারো, অজয় দেবগন জেনারেলি জাস্টিফাই করে না, বলছে ওটা নাকি স্ক্রিপ্টটা নাকি অন্যরকম ছিল, ঠিক আছে। এবং তারপরে কি হয় যে ধুম 3 বেরিয়ে, বেসিক্যালি ওটা প্রেস্টিজ থেকে ইন্সপায়ার্ড ছিল স্ক্রিপ্টটা, যে দুটো ভাই আছে, দুজনে মিলে ডাকাতি করে এবং ওই সুইচ করে যায় আর কি, বুঝতে পারলে তো, ওরাও প্রেস্টিজ থেকে ইন্সপিরেশন নিয়েছিল। এবার ওরা ধরো অনেকটা কাজ এগিয়ে গেছে, ঠিক আছে, মানে কিছুদিন শুটও করেছে, সেই সময় হঠাৎ করে ধুম 3 রিলিজ করে গেছে। এইবার ধুম 3 এত হিট হয়েছে, এবার ওরা জানতে পেরেছে ধুম 3 ও প্রেস্টিজের রিমেক, এবার যেই ওটা হয়ে গেছে তো ওটা তো আর রিপিট করতে পারবে না। তো প্রভুদেবা তখন নাকি প্রডিউসারকে বলেছে যে আমাকে একটু টাইম দিন, তাহলে আমি কোনো অন্য স্ক্রিপ্ট তৈরি করে এনে ছবিটা করছি। তো যে প্রডিউসার ছিল ছবিটার, সে ওকে বলেছে যে দেখো আমি অত অ্যাফোর্ড করতে পারবো না, ঠিক আছে, কারণ অলরেডি সেট টেট সব তৈরি হয়ে গেছে, এখন তুমি স্ক্রিপ্ট লিখতে তোমার কমসে কম 2 মাস সময় লাগবে, আমি ততক্ষণ, সেটটা তো একটা খরচা আছে, তো আমি মাউন্ট করে রেখে দিতে পারবো না, সো প্লিজ ফিনিশ ইট অফ। তো তখন প্রভুদেবার কাছে একটা নাকি স্ক্রিপ্ট ছিল আগে থেকে, সেটাকে ও কোনো রকমের তাড়াতাড়ি মানে পলিশ টলিশ আর করতে পারেনি, ওটা দিয়ে ও অ্যাকশন জ্যাকশন বানিয়ে দিয়েছে। তো অজয় দেবগনেরও খুব একটা মানে ছিল না ওটা নিয়ে। এবং ওই ছবিটা হয়তো হলের, আমি জানি না কি হয়েছিল, বাট ওই ছবিটা কিন্তু টেলিভিশনে খুব হিট, টেলিভিশনে কিন্তু ওটা বিশাল রিওয়ার্ড ভ্যালু আছে, জানো তো, ওটা হাই টিআরপি। আর অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, ওর ঠিক 1 বছর আগেই প্রভুদেবা কিন্তু শাহিদ কাপুরকে নিয়েও হিট দিয়েছে, আর আর রাজকুমার। আর রাজকুমার আর রাজকুমারের প্রমোতে শেষে একটা জায়গা ছিল যেখানে বলতো পুরা নাম 6 ডিসেম্বর কো সুননা, ওটা আমার হ্যাঁ এখনো মনে আছে। যে ছবির নাম আর রাজকুমার, র্যাম্বো রাজকুমার, ওটা সিনেমা হলে কি 6 তারিখ জানতে পারবি। ওটা মানে ওটা আর হেভি লেগেছিল। রাজকুমারের পরপর দুটো সিনেমা শাহিদের সেই সময় এসেছিল, একটা হচ্ছে আর রাজকুমার, আর যদি খুব ভুল না হয় ফাটা পোস্টার নিকলা হিরো। দুটো হ্যাঁ ছবিরই গান ব্লকবাস্টার ছিল, ব্লকবাস্টার, মানে প্রত্যেকটা গান ভালো ছিল। আর আর রাজকুমারের গান কি পরিমাণে হিট হয়েছিল বলতো, মানে সারিকা মালসার মতন গান এখন, মানে এখন ওরকম ক্যাচি গান ভাবাই যায় না। আর যা কেন শাহিদ গান্ধীবা, পারফরমেন্স দিয়েছে, গান্ধীবা তো ওই যে গান্ধীবা, স্টেপ, গান্ধীবা, বাপ ওই স্টেপ মানে কি করেছিল, হেভি হেভি না ওই লেগেছিল গান্ধীবা। এরাটা, না ওই এরাটা নিজস্ব মজা ছিল। না না, আমি ওই বলছি সময় অরিন্দা তো রূপমদা জাবতা খেজান আর সানাব সর্দারের ক্ল্যাশ ভাবো তো, মানে হ্যাঁ এই আমি আজকাল আমরা ক্ল্যাশ আমি ফ্ল্যাশ নিয়ে ভাবি, তো আমি ওই ক্ল্যাশ ভাবো। একটা আমি একটা বিষয় বলছি, সেটা হচ্ছে মনে আছে একটা স্টেটমেন্ট দিয়েছিল সাজিদ খান হাউসফুল টুর পরে, যে যখন হচ্ছে হিম্মতওয়ালা আসছিল, যে এই ছবিটা ধুম 3 সব ওপেনিং ভেঙে দেবে, এটা টপ 3 বছরে থাকবে। মালঞ্চতে ছবিটা, আমি যদি ভুল না হই, সেকেন্ডে ফার্স্ট শো বা সেকেন্ড শো ছিল, আমরা দেখতে গেছি। আর তারপরে হচ্ছে আর একটা কোন ছবি চাশমা বাদুর না কি এসেছিল 1 সপ্তাহ আগে পরে, কোন ছবিটা চালিয়েছিল আমি ঠিক জানি না, মানে আমার তো ওটা মনে নেই। ছবিটা শুরু হয়েছে হিম্মতওয়ালা, এবার মানে ছবিটা দেখে না কিছু লোকের রিয়াকশন খুব বাজে, আর হল যে ভর্তি ছিল এমনও না। এবার লোকে বেরিয়ে, ওটা আমি প্রথম দেখেছি, ছবি খারাপ লাগলে লোকে কি টিকিটের টাকা চায়, এটা তো কোনোদিন দেখিনি আগে। তখন আমরা খুব তো ওরকম বড় না, দেখছি লোকে গিয়ে টাকা ফেরত চাইছে, যে আমরা এই ছবিটা দেখবো না, টাকা ফেরত দাও। এবার এটা নিয়ে খুব বাওয়ালি হচ্ছে। এবার আমরাও দেখছি কি আমাদের যেটা ভালো লাগছে না, আমরাও টাকা চাই। আমরা বুঝতেই পারিনি ব্যাপারটা, আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, টাকা দাও, তাহলে টাকা ফেরত পেয়ে যাবো, বাড়ি কিছু খেয়ে নেবো। তখন হলরা বলছে যে তোমরা একটা কাজ করো, আমরা আরেকটা ছবি আছে, ওই ছবিটা চালাচ্ছি, তোমরা ওই ছবিটা দেখো, টাকা লাগবে না। আমাদের প্ল্যান ছিল না ছবিটা দেখার, আমরা ওই ছবিটা দেখতে বসে পড়ি, সেটা চাশমা বাদুর, সম্ভবত চাশমা বাদুর, কিন্তু খুব ভুল না হয়। এবং ওই ছবিটা দেখতে দেখি হেভি মজা লেগেছে, হেভি হাসি, ডেভিড ধাওয়ানের ছবি, হেভি মস্তির ছবি। আমরা তখন ওই ছবিটা দেখে ওভাবে আমরা মানে দুপুরবেলা ছবি দেখতে গিয়ে রাত্রেবেলা সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছিলাম। ওটা আমার হিম্মতওয়ালার ক্ষেত্রে মনে আছে। এবং ওটা প্রথম জীবনে দেখা যে ছবি না ভালো লাগলে টাকা ফেরত চাওয়া যায়, এবং আমরাও লাইনে দাঁড়িয়ে গেছি, টাকা ফেরত দেওয়া যায়। ওটা আজিজ হয়েছিল খান, বলছি। আজিজ খান ওই সময় এত ওভার কনফিডেন্ট হয়ে গেছিল, ও কি করতো জানো তো, ওর সেটে যেই প্রথম দিনকে সব অ্যাক্টরসরা আসতো না, তাদেরকে একটা করে এনভেলপ দিত, সেই এনভেলপে লেখা থাকতো, মানে ভিতরে একটা চিঠি থাকতো, তাদের লেখা থাকতো ওয়েলকাম টু দ্য সেট অফ ইউর মোস্ট সাকসেসফুল ফিল্ম অফ ইউর কেরিয়ার, এটা ও লিখে দিত, ঠিক আছে। হাউসফুলের সময় ও করেছিল, হাউসফুল 1 এর, হাউসফুল 2 এর সময়, সরি,
ঠিক আছে, হি ওয়াজ সো কনফিডেন্ট। ওর প্রথম 3টে ছবি বিশাল হিট হয়েছে, হে বেবি হ্যাঁ। বলো, হাউসফুল 1 বলো, হাউসফুল 2 বলো। হাউসফুল 2 তে 100 কোটি টাকার উপরে কালেকশন করেছিল, ঠিক আছে। তো তারপরে ও এত কনফিডেন্ট হয়ে গেছিল, ও সালা আমার মনে হচ্ছে বলিউড হাঙ্গামা তখন নতুন নতুন এসছে, ও বলিউড হাঙ্গামাতে গিয়ে ওই ফারিদুন শাহরিয়ারকে বলছে কি যে কাদের খান কি ডায়লগ লিখেছে, কাদের খানের থেকে আমার ছবি ডায়লগ বেটার, এইসব বলছে। মানে অরিজিনাল হিম্মতওয়ালা ডায়লগ তো কাদের খান লিখেছিল না। রিসেন্টলি তোমরা কাদের খানের যে মিমিক্রিটা সুনীল গ্রোভার করেছে ওটা দেখেছো? হ্যাঁ কি হ্যাঁ, মারাত্মক করে সুনীল গ্রোভার, কি মারাত্মক করে, মানে ভাবাই যায় না যে এইরকম। সবথেকে মানে এই কপিল শর্মা নিয়ে বলার, কপিল শর্মা শো এখন এমন একটা শো হয়ে গেছে যে গোটা শোতে হাসি পায় না, ঠিক আছে, আর খুব ভুলভাল জিনিসপত্র হয়। যখন সুনীল গ্রোভার আসে ওই পার্টিকুলার টাইমটা মনে হয় কি দেখি সারা এবার কাটটা করবে ও, সে রাজামৌলি করুক, অজয় দেবগন করুক, যারই করছে। আর আমির খানটা তো আমি ছেড়ে দিলাম, এবং কাদের খানটা মানে গোটা শো খুব প্যাথেটিক, কিন্তু সুনীল গ্রোভার গড মোডে চলে গেছে। একটা ক্যারেক্টার মানে এই হচ্ছে মিমিক করা। এই আর আমার মনে হয় কি সঞ্জয় সিংহানি ওকে অপমান করেছিল, যেটা মিম বেরিয়েছে প্রচুর, ওটা গায়ে নিয়ে নিয়েছে, পার্সোনাল নিয়ে নিয়েছে। ওটা আমার হেভি লাগে, গজনী অপমান এখনো রিল হচ্ছে যে এই অস্কার মানি না যে অস্কারে সুনীল গ্রোভারের নমিনেশন নেই। আমি কয়েকদিন আগে এই যে অস্কার হলো না, আমি কয়েকদিন আগে দেখছি কি হচ্ছে। আজকে একটা আমি সলিড মিম দেখেছি, তুমি মিম নিয়ে বলে বলে বলছি, এটা হেভি মিম দেখেছি। বলছে আমি না প্রথমে ভেবেছি সত্যি মনে হয়, বলছে অস্কার হ্যাজ অ্যাপোলোজাইজ টু আদিত্য ধর দ্যাট দে হ্যাভ ডান দেয়ার সেরিমনি বিফোর দ্য রিলিজ অফ ধুরন্ধর দ্য রিভেঞ্জ, ঠিক আছে। তারপরে আরেকটা দেখি, প্রথমটা না আর এমন ভাবে মিমটা বানিয়েছে না, তোমার মনে হবে কোনো নিউজ চ্যানেলেরই বুঝলে তো। আমি না দেখে, আমি তো তারপরে স্টেটমেন্টটা পড়ে বুঝে গেছি। তারপরে দেখছি ওরাই সেম পেজে আরেকটা মিম বানিয়েছে যে টিমোথি শ্যালমে আদিত্য ধরকে নাকি বিশাল রিকোয়েস্ট করছে কান্নাকাটি করে যে ধুরন্ধর দ্য রিভেঞ্জের রিমেক করো হলিউডে আমাকে নিয়ে। আমি এই ভিডিওটার আগে একটা মিম দেখলাম, যেটা হচ্ছে দেখবে ওই যে পিন্ডার সাথে যে অ্যাকশন সিকোয়েন্সটা, ওখানে কাছে ছবির যে অ্যাকশন ডিরেক্টর সিনেমাটোগ্রাফার রিফ্লেকশন আছে। এবার বলছে এটা কিন্তু ভুল নয়, এটাই হচ্ছে পিক ডিটেলিং, যে ছবির যেহেতু ইন্সপিরেশন নিয়েছে ডার্ক নাইট থেকে, ডার্ক নাইটের ইন্টারোগেশন সিকোয়েন্সে একটা রিফ্লেকশন আসে যে ক্রিস্টোফার নোলান দাঁড়িয়ে সবার রিফ্লেকশন আছে। তো এই পিক ডিটেলিং ওই পিক ডিটেলিং এর হোমাজ দিয়েছে। আমি এটা পরে উড়ে গেছি, বলছে এই পিক ডিটেলিং ওই পিক ডিটেলিং এর হোমাজ দিয়েছে। আরে ভাই, যারা মিম বানায় কিভাবে বানায় এগুলো ভাবে কি করে? টিমোথির সঙ্গে এবারে স্ক্যামটা কি হয়েছে দেখেছো তো? টিমোথি একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েছিল, সবাই তো বলছে স্ক্যাম। আমি জানি না যে অ্যাকচুয়ালি সেটার জন্যই দেয়া হয়নি কিনা অস্কার, কিন্তু মোটামুটি সকালে শিওর দেওয়া। আমাকে দেখো কয়েকজন কমেন্ট করলো যে ভোটিং নাকি আগেই হয়ে গেছিল, তো ওইটা ওই স্টেটমেন্টটা নাকি পরে এসছে, তো ওটার জন্য নাকি এফেক্টেড নয়, এরকম কয়েকজন কমেন্টে লিখেছে। আর ওই যে ইন্টারভিউটা ওর আছে, আমি ওটা দেখছিলাম, ওখানে কিন্তু অপরা বা ব্যালেগে কিন্তু ও খারাপ বলেনি। ও অ্যাকচুয়ালি আমি চাই যে সিনেমা হলে ওয়ার্ক করুক, না হলে এই যে অপরা ব্যালে যেরকম প্রচন্ড নিশ, ঠিক আছে, কিছু সিলেক্টেড লোকেরাই যেতে পারে, প্রচন্ড হাই টিকিট প্রাইস, বলছে আমি চাই না সিনেমা ওইটা হয়ে যাক, সিনেমা মাস এন্টারটেনমেন্ট সেটাই যেন থাকুক। এটাই ও বোঝাতে চেয়েছে, কিন্তু তুমি যদি পুরো কনভারসেশনটা দেখো, আমি জানি না বেকার বেকার, তবে মাটি সুপ্রিমকে দেওয়া উচিত ছিল 100%। মানে ছবি দেখি না, আমার মনে হয়েছে কি বলতো, ইয়েকে যে দিয়েছে না, সিনার্স কে যে দিয়েছে না, দেখো আমি একদম সত্যি বলবো, সিনার্স আমার মনে হচ্ছে সিনার্স এর থেকে এবছর অন্যান্য নমিনেশন গুলো অনেক বেটার। একটা ছবি আছে যে সিক্রেট এজেন্ট বলে, সিক্রেট এজেন্টটা আমার ভালো লাগেনি। তাছাড়া তুমি যদি দেখো বাকি প্রত্যেকটা ছবি সিনার্স এর থেকে বেটার আমার মনে হয়েছে। অনেকে একমত হবে না, আমি জানি সিনার্স এর প্রচুর ফ্যান আছে। আমার না সিনার্স ভালোই লাগে ছবিটা, আমার ভালো লাগে, আমি কি বলছি, আমার কি মনে হচ্ছে ছবিটাতে দেখো মিউজিকের কাজ অসাধারণ, সিনার্স যে মিউজিকের জন্য পেয়েছে ওটা আমার কোনো বক্তব্যই নেই, ওটা হেভি। কিন্তু তুমি দেখবে সিনেমাটার মধ্যে ওয়ার্ল্ড, একটা সিনেমাতে ইন্টারনাল নিজের ওয়ার্ল্ড থাকে, তার যে রুলস এন্ড লজিক গুলো সেগুলো ক্লিয়ারই নয়। মানে কখনো ভ্যাম্পায়ার ভিতরে আসতে পারবে কি আসতে পারবে না, কি হচ্ছে ওরা কি, ওটা ব্যাপারটা ক্লিয়ারই নয় পুরো জিনিসটা, মানে কিরকম একটা অদ্ভুত টাইপের। মানে আমার পোষায়নি। আমার মনে হয় সিনার্স না, মানে তুমি দেখবে মানে একটা যে ওই ব্ল্যাকদেরকে দিতে হবে এরকম একটা ব্যাপার থেকে মনে হয় দিয়েছে ওদেরকে অ্যাওয়ার্ডস গুলো, মানে আমার এটা মনে হয়েছে। হতে পারে, কারণ অস্কার আমরা লাস্ট কয়েক বছর ধরে দেখতেই পাচ্ছি যে পলিটিক্যালি কারেক্ট হওয়ার চক্করে অনেক রকমের গন্ডগোল করছে অস্কার। ছবিটার কি পাওয়া উচিত ছিল তুমি বলো না? তাহলে না, আমি তো বলবো এবছর অ্যাকচুয়ালি বেস্ট মানে বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে বোধহয় ট্রেন ড্রিমসে যে লিড অ্যাক্টর করেছে, ট্রেন ড্রিমস বলে একটা ছবি বেরিয়েছে, দারুণ একটা ছবি হয়েছে।
আমি বলবো না যে ছবিটা হয়তো বেস্ট ফিচার ফিল্ম ক্যাটাগরিতে হয়তো অ্যাওয়ার্ড পাবে না, সেটা ছেড়ে দাও, কিন্তু যে মুখ্য চরিত্রে কাজ করেছে সে ফাটিয়ে দিয়েছে, নামটা আমার মনে নেই, আমি ওই অভিনেতা বেশি কাজ দেখিনি। আর টিমোথি কিন্তু অ্যাকচুয়ালি মানে দারুণ কাজ করেছে, টিমোথি দারুণ, ওই ওই ছবিটা খুব এন্টারটেনিং ছবি হয়েছে, সব থেকে বড় কথা হচ্ছে হ্যাঁ এটা। হ্যাঁ। ঠিক আছে, আর না প্রচন্ড আরেকটা entertaining। জিনিস, তুমি দেখো ইভেন সিনেমাটোগ্রাফির দিক দিয়ে যে সিনার্সের যে ডিওপি কে দিয়েছে, তুমি দেখবে ফ্র্যাঙ্কেনস্টাইনের ফ্রেমস আরো বেটার। আর আমাকে লোকে লিখছে এবং ট্রেন ড্রিমস এ নাকি ট্রেন ড্রিমস আমি বলছি একদম 200% সিনেমাটোগ্রাফি, আমি কমিউনিটি ট্যাব দিয়েছিলাম, এটা যে কি বড় ব্লান্ডার করেছে, যারা ট্রেন ড্রিমস দেবে দেখেছে তারা বুঝতে পারবে, মানে ব্লান্ডার, পুরো ব্লান্ডার, মানে এমনি দিয়ে দিয়েছি, ইচ্ছা হচ্ছে দিয়ে দিয়েছি, এরকম ব্যাপার। নাহলে ট্রেন ব্যাপারটা ড্রিমস কি ছাড়া অন্য বলতো, কোনো option নেই। আগে তুমি দেখবে যে ফিমেল সিনেমাটোগ্রাফার এটা প্রথমবার হিস্ট্রিতে প্রথমবার হলো যে অস্কার পেলো, মানে ওই কারণের জন্য। তবে এই বছর যেটা সব থেকে ডিজার্ভিং আমার মনে হয় দুজন, একটা হচ্ছে উইপন্স এ পেয়েছে, আমাদের বলো না এমি মেডিগান পেয়েছে, ব্রিলিয়ান্ট করেছে। আর পেয়েছে হচ্ছে আমাদের ওই হ্যামনেট ছবিটাতে যে অভিনেত্রী রয়েছে, আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, দুর্দান্ত কাজ করেছে। মানে হ্যামনেট ছবিতে আমি বলছি, হ্যামনেটে আমি একটা লেখা পড়ছিলাম, ওই অভিনেত্রী নামটা মনে করতে পারছি না, সরি, এত ভালো পারফরমেন্স দিয়েছে, বলছে যে তোমার জীবনে যদি কোনো মানে ক্ষত থেকে থাকে, তোমার জীবনে যদি কোনো ট্র্যাজেডি থেকে থাকে, পারফরমেন্স এত ভালো যে তোমার জীবনের ট্র্যাজেডিটা তোমাকে হিট করবে ইমিডিয়েটলি। এবং কথাটা আমি এত রিলেট করেছি, মানে ওটা গ্রিফের সঙ্গে ডিল করে হ্যামনেট ছবিটা, মানে যা পারফরমেন্স দিয়েছে না, আমি বলছি লাস্ট আমার অ্যাকচুয়ালি তোমরা দেখবে যে আমার ডিপিতে যে পার্টিকুলার ছবিটা আছে না, হোয়াটসঅ্যাপ ডিপিতে, ওটা হচ্ছে ওই অভিনেত্রী, মানে ওই ওই পার্টিকুলার শটটাই, ওই চ্যাচারোটা খালি তোমরা দেখবে, ওটা স্ক্রিপ্টে ছিল না, ইম্প্রোভাইজ করেছে। মানে হ্যামলেটটা তোমরা আমি বলবো ইমিডিয়েটলি দেখো, মানে হ্যামলেট দেখে আমি উড়ে গেছি, মানে ওটা জানো তো গল্পটা জানো তো? ডিফারেন্স দেখেছি আমি, সিনার্স দেখেছি আমি। সিনার্স দেখে আমার যেটা মনে হয়, সিনার্স এর অ্যাকশন, সিনার্স যে মজাটা প্রোভাইড করে সেটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমি সাগরনীলের কমিউনিটি পোস্টের পর ট্রেন ড্রিমস দেখেছি, ফ্র্যাঙ্কেনস্টাইন পরে দেখেছি। আমার মনে হয় ফ্র্যাঙ্কেনস্টাইন হোক, ট্রেন ড্রিমস হোক, এগুলো বেটার সিনেমাটোগ্রাফি, কিন্তু সিনার্স বড় পর্দা না দেখতে খুব ভালো লাগে। এবার যেহেতু আমি এগুলো বাদ বাকিগুলো ছোট ফ্রেমে দেখেছি, তাই আমি মানে ওটা বলতে পারছি না যে কিন্তু আমার মনে হয় সিনার্স সিনেমাটোগ্রাফির দিক থেকে ডিজার্ভিং, কারণ ভিজুয়ালি ছবিটা সত্যি, মানে ভিজুয়ালি ছবিটা ভালো, এটা আমার মনে হয়। কিন্তু হ্যাঁ, ফ্র্যাঙ্কেনস্টাইনের মানে ফ্রেমস না খুব অদ্ভুত ফ্রেমস। এবার সিনেমাটোগ্রাফি কিন্তু ভালো দেখার জন্য দেওয়া হয় না, সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ওই ফ্রেমটা কি জাস্টিফাইড। ফ্র্যাঙ্কেনস্টাইনের যে হচ্ছে প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা শট, সেগুলো এত মানে অদ্ভুত, এত ডার্ক, সেটা দুর্দান্ত। মানে ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ে আলাদা করে ভিডিওতে কথা বলা যাবে, সিনার্স নিয়ে কিন্তু সেটা কথা বলা যাবে না। তো এই পয়েন্ট গুলোর সাথে আমি হ্যাঁ বল বল মনে করি যে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, ফ্র্যাঙ্কেনস্টাইন, আর হচ্ছে তোমার বলো ওই ছবিটা হ্যামনেট, আর হচ্ছে তোমার ছবিটা টিমোথির ছবিটা, বলো টিমোথির ছবিটার নামটা, ওই তো মাটি সুপ্রিম, এই চারটের মধ্যেই অ্যাকচুয়ালি পাবে, এটা আমি অনুমান করেছিলাম। তো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার দেখো, হ্যাঁ সব দিক থেকে মাটি সুপ্রিম ইগনোর না, পুরো অস্কারই তো ইগনোর। হ্যাঁ, কেন করলো আমি বুঝলাম না, এটা কেন এরকম হলো। মাটি সুপ্রিম কিন্তু ডেফিনেটলি খুবই এন্টারটেনিং সিনেমা, মানে মাটি সুপ্রিম তুমি যদি দেখ কমপ্লিট সিনেমা। আর টিমোথি সব থেকে বড় কথা, ওনা টেবিল টেনিস প্লেয়ারই হয়ে উঠেছে, মানে চিট করা শট নয় কিন্তু ছবির মধ্যে, ও কিন্তু ফর রিয়েল খেলেছে। আর যে লেভেলে খেলেছে ওই লেভেলে কিন্তু মানে বহু বছর প্র্যাকটিস করা ছাড়া, মানে ওটা কিন্তু অভিনয়ের পার্টই কিন্তু। তো আমার মনে হয় যে ওই জায়গাটার জন্য ওকে দেওয়া উচিত ছিল। ডবল রোলে দেখো দুর্দান্ত কাজ করেছে আমাদের জর্ডান, দুর্দান্ত কাজ করেছে, হ্যাঁ দুর্দান্ত কাজ করেছে মাইকেল বি জর্ডান, কিন্তু টিমোথি অনেক বেশি ডিজার্ভিং ছিল। তবে আমি এখানে একটা কথা বলবো, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদারে যে মানে মানে কি বলবো ড্রাই হিউমার রয়েছে, মানে আনরিয়েল, মানে 30 মিনিটের একটা এপিসোড আসে, হ্যাঁ, যেখানে মাথায় টুপি পরে সানগ্লাস পরে হচ্ছে লিওনার্দো বিলোই অনেক লোকে না এই ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার ছবিটাকে নিয়ে খুব একটা হ্যাপি নয়, জানো তো? কেন ওদের বক্তব্য যে ওটা লেফট প্রোপাগান্ডা ছবি, হ্যান ত্যান এই ধরনের কমেন্ট আমি দেখেছি। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি দেখো ওই ছবিটা কিন্তু মানে দুটো লেভেলের এক্সট্রিমিজমকেই কিন্তু খারাপ করছে, মানে বলছে, ঠিক আছে? এবং ওই যে রেভলিউশনটার মধ্যে যে কি কি প্রবলেম ছিল এবং সেটা কেন সাকসেসফুল হয়নি, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে তুমি নেক্সট টাইম মানে রেভলিউশনটা চলতে থাকবে, ব্যাটেল আসতে থাকবে, বাট হাউ ইউ টেক ইন্সপিরেশন ফ্রম দ্য ফেলিয়ার এন্ড দেন ইউ অ্যাপ্লাই ইট টু দ্য নেক্সট, মানে সেই ব্যাপারটাই আছে অ্যাকচুয়ালি। কিন্তু ওরকম ভাবে লেফট ছবি নয়, কিন্তু লোকে কিন্তু ওটাকে ওইভাবেই নিচ্ছে। এবং আমি দেখলাম একটা জায়গাটা কমেন্ট করলাম, হয়তো তার ডিরেক্টরের কি ফিল্মোগ্রাফি আছে সেটাও না এখানে রোল প্লে করে যায়, ছবিটাকে ইন্ডিভিজুয়ালি স্ট্যান্ডালোন দেখছি না। নাহলে কিন্তু বক্তব্য কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো, যে আমরা যে কোনো ধরনের এক্সট্রিমিজম
সেটা কিন্তু একে অপরকে অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করে। ও কিন্তু বিশাল ফিলোসফিক্যাল লেভেল, কিন্তু এন্টারটেনিং ছবি হলো বক্তব্য অনেক ফিলোসফিক্যাল, যে অ্যাট্রাক্ট দেখবে ওদের শুরুতেই দুজনের মধ্যে না মানে ইন্টিমেসি দেখায় এবং রাজিও হয়ে যায় নারী চরিত্র। তো যতই আমরা দেখাই যে আমরা একে অপরকে মানে আর কি সম্পূর্ণরূপে আমরা পোলার অপোজিট, কিন্তু আলটিমেটলি এক্সট্রিমিজম একটা পয়েন্টের পরবর্তীতে একই জায়গাতে গিয়ে মিট করতে বাধ্য, সেটা তুমি যেদিক থেকেই লেফটে যাও কি রাইটে যাও। তো তারপরে এই ছবিটাকে নিয়ে কেন এরকম, আমি না এটা লেফটিস্ট প্রোপাগান্ডা এটা বুঝতেই শর্ট পেন তো ডাজন্ট গিভ আ ফাক, আসেও নি নেও নি, ও কিছু যায় আসে না কিছু। রিল হচ্ছে, মিমস হচ্ছে, জানো তো যে টিমোথি এত ক্যাম্প মানে ইয়ে করে গেল, যে আমি মানে পাওয়ার জন্য কত খরচাপাতি করেছে, কত ক্যাম্পেনিং করেছে, আর শন পেন কিচ্ছু করেনি, এদিকে শন পেন অস্কার নিয়ে বেরিয়ে গেছে। শন পেনের আর মানে কিছু যায় আসে না, শন পেন ডাজন্ট গিভ আ ফাক, মানে ওর কিছুই যায় আসে না, মানে আমার তো ওরকম মনে হয়। আমাদের এই আলোচনাটা এতটা বর্ণময় হয়েছে, হয় না যে বর্ণময় জীবন, আমাদের আলোচনাটা আজকে বর্ণময় হয়েছে, যে আলোচনাটা আজকে শুরু হয়েছে এখান থেকে, সে বাংলাদেশের ছবি থেকে, সেখান থেকে মাঝখানে আমরা মিড 90s ধুরন্ধরের মিম, আজকে আমরা মিম কালচারও এক্সপ্লোর করেছি। মানে মাঝে মাঝে আমাদের একটু মিম কালচার ধরা উচিত, ঠিক আছে, আমরা কিন্তু ভালো, আমি মনে হচ্ছে আমরা ভালো হ্যান্ডেল করতে পারবো মিমস গুলো নিয়ে। যেরকম ভাবে আমরা আবার মিমিক করলাম, অরিত্র একটা টাফ জিনিস বলেছে, সেটা আজকে মিড পয়েন্টে যেরকম ভাবে আছে, যারা যারা খুঁজে পেয়েছেন ওটা নিয়ে কমেন্ট করবেন, রান টাইমটা নিয়ে বলবেন, ঠিক ওই জায়গাটা ভালো হলো। শেষে আমরা যে জায়গায় চলে এলাম, আজকে এই ভিডিওটা সাগরনীল শুরুতে বলছিল এই টপিক বলো, না হলে কিন্তু ভিডিও ভালো হবে না, কিন্তু আমার মনে হয় আজকে ভিডিওটা বেশ মজার হয়েছে। তবে আমি বলছি আমরা এবার একটা ডেট দিই, কারণ আমি দেখছিলাম প্রিভিয়াস বহু কমেন্ট পড়ে আমাদের যে ভিডিওগুলোতে প্রচুর আমরা ডিটেল আলোচনা করেছি সেগুলো অডিয়েন্স খুব এনজয় করেছে। আমরা এবার অগ্নিপথ দুটো ভার্সন, না হলে ডি কোম্পানির মানে ওই ট্রিলজি, যে কোনো একটা ডেট দিই, আমাদের নেক্সট ভিডিও কিগুলো হবে সেটা একটা বলি। একদম হোক। তাহলে রামগোপাল বর্মার ওই যে মানে কোম্পানি ট্রিলজি, মানে আন্ডারওয়ার্ল্ড ট্রিলজিটা নিয়ে করি আমরা নেক্সট। ঠিক আছে, নেক্সট আমরা ওটাই, ঠিক আছে। আর লাস্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, অস্কার নিয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন। আমরা অনেক কন্ট্রোভার্সিয়াল ওপিনিয়ন দিলাম, কারণ এই অ্যাক্টরদের কোনো ফ্যান ফলোইং নেই, সেই জন্য আমরা দিতে পারলাম। যাই হোক, রূপম দা, তোমার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কিরকম লেগেছে, মানে এই যে পার্টিকুলার টিজার মুক্তি পেল ঈদ উপলক্ষে? আমার না কেউ বলে বিপ্লবী কেউ বলে অরিত্র সামনেই আছে। আমি অরিত্রকে আলাদা করে ফিডব্যাক, আমি ভিডিও বানানোর পরে অরিত্রকে টেক্সট করেছি, আর এটা আমাদের মধ্যে চলতে থাকে। আমরা মানে এটা ভয় বলা হয় না যে অরিত্র কিন্তু প্রত্যেকবারই ছবি যখন রিভিউ হয়ে যায় অরিত্রের সাথে কথা হয়, অরিত্রকে জানাই অরিত্র এগুলো ভালো লেগেছে, এটা নিয়ে অপিনিয়ন আছে, এবং ও বারবার করেই বলে অরিত্র যে কি খারাপ লেগেছে বলো, কি মনে হয়েছে বলো, এটাও জানতে চায়, বারবার করেই বলে। এবং কখনো ও এটা বলে না যে দেখো তোমরা কিন্তু এটা ঢেকে বলো, এরকম কখনো কিছু হয়নি, কোনোদিন কিছু হয়নি, মিথ্যাটা বলবো না। ইভেন ওর শর্ট ফিল্মের ক্ষেত্রেও তাই হয়েছে বারংবার। এবার হচ্ছে আমার যেটা কেউ বলে বিপ্লবী কেউ বলে টিজারের ক্ষেত্রে বলবো, আমার আগের টিজারটা বিল্ড আপ ওয়াইজ অনেক বেটার লেগেছিল। তার কারণ ওখানে না মানে ওই যে ক্যারেক্টারটা আসছে, ওর যেরকম ভাবে জার্নিটা বলছে, আমার ওটা ভালো লেগেছিল বেশি আরো। আর এবার যেটা হয়েছে, যেহেতু এতগুলো লুক দেখিয়েছে, আমার লুকগুলোর খারাপ বলছি না আমি, আমার মনে হচ্ছে লুকগুলো একটু বেশি কমেডির দিকে গেছে, ঠিক আছে, যে কারণে আমার কয়েকটা লুক ভালো লাগেনি, আমার কয়েকটা লুক ভালো লেগেছে। আর হচ্ছে ডায়ালগস আমার খুব ভালো লেগেছে, এবং যে ছোট ছোট ওই হোমাসটা দিয়েছে, যে ক্রান্তি ফিরছে, তারপরে হচ্ছে ওই যে দিবাকর সিংহ, ওই রেফারেন্সটাকে একটু মাস অডিয়েন্সের মধ্যে বুস্ট করতে গেছে, সিংহ ব্যাপারটা এনে, এটা ভালো লেগেছে। অ্যাকশনটা আমার ঠিকঠাক লাগছে। তবে আমার ভালো লেগেছে হচ্ছে কি, যে জিতের এতগুলো লুক দেখতে পাচ্ছি, কারণ একটা লম্বা সময় অবধি কি জিদ্দার লুকে না খুব একটা, যদি এটা বললে অনেকে রেগে যাবে, কিন্তু সত্যি কথা হচ্ছে কি খুব একটা চেঞ্জ হয়নি। মানে যদি আমরা দেখি যে ওই ছবিটা কি সাত পাকে বাঁধার পরে কিন্তু একটা লম্বা সময় জিদ্দার সেম লুক, জোশেও সেম লুক, ওয়ান্টেডেও সেম লুক, সব ছবিতে সেমই লুক, একই রকম টাইপের চরিত্র বা একই রকম টাইপের লুক ক্যারি করেছে। তো সেখানে অনেকদিন পর একটা লুক চেঞ্জ হচ্ছে, এতগুলো ক্যারেক্টার হচ্ছে, তো সেটা আমার ভালো লাগছে। শান্তনু মৈত্রর মিউজিক, আমি চাই ছবির গানগুলো ভালো। তো আপাতত টিজারটা আমার ভালো লেগেছে, কিন্তু আমার আগের টিজারটা বেটার লেগেছিল, আরো বেশি ভালো লেগেছিল। আর দাদা ইস্যু আমি বললাম না, আমার মনে হয় দেখো জিদ্দা, আমি হিন্দিতে মনে করি সালমান খান, আর বাংলাতে হচ্ছে জিদ্দা। ডায়লগের মধ্যে একটা মজা থাকে, ঠিক আছে, মানে ডায়লগ ডেলিভারির মধ্যে একটা মজা থাকে, একটা সিম্পল ডায়লগ হলেও ধরো একটা ডায়লগ রয়েছে জিদ্দার, আমি বলছি খুবই মানে ওয়াহিয়াত ডায়লগ, সত্যি বলতে আমার মানে রাইটিং ওয়ে এখন জঘন্য লাগে, কিন্তু জিদ্দা ডেলিভার করে বলে হয়ে যায়। ওই মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে খানা, কি যেটা বলো সংলাপ আছে, ওয়াহিয়াত ডায়লগ, কিন্তু ওটা জিদ্দা বলে ক্লোজ করে দিয়েছে।
হ্যাঁ জিদ্দা বলেই ওটা পুল অফ করতে পেরেছে। তো এখানে তো ভালো ভালো ডায়লগ দেয়াই হয়েছে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি ডায়লগ রাইটিংটা সব থেকে পজিটিভ। আমি অ্যাকচুয়ালি হয়তো তাকে মেসেজ করেছিলাম টিজারটা রিভিউটা ড্রপ করার পরে, যে ডায়লগ রাইটিং আর জিদ্দা, ঠিক আছে, মানে ডায়লগ ভালো লেখা হয়েছে, জিদ্দা ডেলিভারও করেছে মারাত্মক ভাবে। আর এতগুলো লুক জিদ্দার, এটা এক্স ফ্যাক্টর কিন্তু আমার মনে হয়, মানে কারণ জিদ্দাকে যেটা রূপমদা বললো অ্যাকচুয়ালি এরকম ভাবে দেখতে পাওয়া যায় না। তো সেটা ডেফিনেটলি ভালো লাগছে। এবং ঈদের দিন, মানে আমি ভিডিও শুরুতে বলছিলাম যে ঈদ মানেই জিদ্দা, জিদ্দা মানে ঈদ। তো এই বছর কিন্তু ঈদ একটু আনকোড়া, মানে সালমান খান আসেনি, জিৎ আসেনি। সালমান খানের গান এসছে, বড্ডই খারাপ এসছে, যাই হোক। মানে সালমান খানকে নিয়ে কি বলি, যাই থাকুক। না আমার ভালো লেগেছে, আমার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, আমার ভালো লেগেছে টিজার। এবার দেখা যাক যে ছবি কিরকম হয়। দুর্গাপুজোতে এলে আমি বেশি খুশি হতাম। আমি অর্পিতাকে পার্সোনালিও বলেছি, আমি প্রচন্ড বেশি, আমি 14 বার করে বলেছি জিদ্দার ছবি দুর্গাপুজোতে আনা উচিত। আই এম ভেরি ভেরি আনহ্যাপি উইথ দিস, মানে আমি অরিত্রকে বলতে চাই, আমাকে এরকম ইনস্টাগ্রামে বহুজন মেসেজ করছে, বলছে তুমি একটু অরিত্রটাকে বোঝাও। আমি তাকে একজনকে রিপ্লাই দিলে আমি কি বলবো ভাই, তোমার মনে হয় অরিত্র বলেনি? নিশ্চয়ই সমস্যা আছে। আমাকে বলছে তোমার বন্ধু অরিত্রদাকে তুমি একটু প্লিজ বোঝাও, তো অরিত্রদার জিনটাকে বোঝায় ছবিটা রিলিজ ডেটটা পুজোতে শিফট করতে পারে। এত বড় একটা ফুড চেন তারা তৈরি করছে। আমি একটু আবার বলতেই, আমি অর্থ তোমায় কিন্তু বললাম, দেখো আমি তোমার উপর কনভে করেছি মেসেজটা। যারা, আমি অরিত্র দেখানে কিছু বলবে না, আমি বলে দিচ্ছি দর্শকদেরকে। বিষয় হচ্ছে যে অফিসে কিছু লোক কাজ করে, আর অফিসে কিছু স্টেক হোল্ডার থাকে, ঠিক আছে। তো স্টেক হোল্ডাররা ডিসিশন নেয়, যারা কর্মচারী তারা ডিসিশন নেয় না, ঠিক আছে। মানে এইটাই হার্শ রিয়েলিটি। তারাই অফিসকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু তাদের এখানে ডিসিশন নেওয়ার জায়গা নেই। তো ডিসিশন মেকিং অরিত্রদার নেই। আপনারা যাই বলুন না কেন, এখানে অরিত্রদা কিছু করার নেই। অরিত্রদার কলার ধরে লাভ নেই, ঠিক আছে। অরিত্রদা বলছেন সাগরেল তুমি এবার চুপ করে যাও। অরিত্র আমার অন্য নাম্বার একটা মেসেজ করেছে যে রূপম এবার চুপ করে যাও, ভিডিওটা শেষ করো। চলো চলো চলো, ঠিক আছে দাদা, আমার ভালো লেগেছে। এই হচ্ছে আলোচনা ছিল। আপনারা যদি এনজয় করে থাকেন ডেফিনেটলি লাইক করবেন। আজকে তার কোনো কন্ট্রোভার্সিয়াল আমরা আগের দিনের মতন কথাবার্তা সেভাবে বলিনি, তো আজকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ, এবং আমরা খুব শিগগিরই আবার আমি ফিরবো। আমি থ্যাংক একটা ইউ। কথা বলে, আমি শেষ করে কথা বলছি। আপনারা হয়তো নায়ক সিনেমাটা অনেকে দেখেছেন, নায়কেরা জায়গা আছে দেখবেন অমরেশপুরীর, এটা খুব পপুলার মিম। ওরকম একটা জায়গা ছিল। ছাগল এত খারাপ meme বলেছে, আমরা কন্ট্রোভার্সিয়াল কিছু বলিনি, নিচে অরিত্রর মিম। ভাই আজকে কিছু বলিস না ভাই, এই জায়গায় তুই কিছু বলিস না। চলো ঠিক আছে, চলো, টাটা চলো আজকে আমরা শেষ করি। টাটা টাটা টাটা, টাটা। খুব মজা।